আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 তুমি যদি 2026 সালে নিয়মিত স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে বলবো তোমার না পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন আসবে এবং তোমার এখান থেকে প্রায় 4টা থেকে 5টা এমসিকিউ আসবে। সো মোটামুটি লেভেলে তোমাকে যদি আমি বলি তোমার 24 নাম্বারের মতো আজকের ক্লাসের উপরে হয়ে যাবে। সো 24টা নাম্বার যদি তুমি পেতে চাও, ক্লাসের 24টা নাম্বার নিশ্চিত করে একদম মেসেজের জন্য 24টা নাম্বার শিওর করে যাইতে চাও তাহলে ক্লাসটা পুরো তোমার দেখতে হবে। টেস্ট পরীক্ষাও আছে তোমার সামনে, তারপর তোমার সামনে এসএসসিও আছে। দুইটাতেই তোমার কি করতে হবে, ওই 24টা মার্ক নিশ্চিত করতে হবে আজকের ক্লাস দেখা। সো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, যতটুকু সহজভাবে পড়ানো যায় আমি পুরোটাই তোমাদেরকে পড়াবো। যতগুলো এমসিকিউ প্র্যাকটিস করানো যায় পুরোটাই করাবো, যতগুলো সৃজনশীল যতগুলো টাইপের সৃজনশীল আসে সবগুলোই তোমাদের করাবো। সো শুরু করে দিই, চলো আজকের ক্লাস। সো প্রথমেই তোমাকে আমি বলবো যে ভাইয়া কবে কবে কী কী আসে এটার হিস্ট্রি তুমি অলরেডি জানো, কিন্তু এইবার ডিফারেন্ট কেন? এইবার হলো তোমাদের 2টা কোশ্চেন আসবে আর 2টাই তুমি অ্যান্সার করতে পারবে। আগে আসলে 2টা কোশ্চেন আসতো, তুমি অ্যান্সার করতে পারতে না, এবার 2টা কোশ্চেন আসবে, 2টাই তুমি অ্যান্সার করতে পারবা। সো একটু খেয়াল করো আমাদের সূত্রাবলীর মধ্যে কী পড়ে এবং আমরা সহজেই সূত্রাবলী শিখবো। হ্যাঁ, সূত্রাবলীর মধ্যে প্রথমেই পড়ে উপাত্তের পরিধি বা পরিসর। তোমার কাছে অনেকগুলো উপাত্ত আছে, ফর এক্সাম্পল এরকম আছে যে তোমার কাছে 8 আছে, 9 আছে, 10 আছে, 15 আছে, হ্যাঁ 21 আছে, 24 আছে, 28 আছে। সো আমি যদি তোমাকে যদি বলি এই যে উপাত্তগুলো আছে এগুলো অবশ্যই সাজানো, এখানে অনেক সময় সাজানো থাকে না। সো এই উপাত্তগুলোর পরিসর কি, তোমাকে যদি পরিসর জিজ্ঞেস করা হয়, পরিসর মানে কি ভাইয়া? এদের উপাত্তের পরিধি কত, মানে কত থেকে কত, মানে কতটুকু জায়গা জুড়ে উপাত্তগুলো আছে বা কতটুকু মানে সংখ্যা জুড়ে উপাত্তগুলো আছে। সো তখন কি করতে হয়, সর্বোচ্চ যে মানটা আছে, খেয়াল করো এখানে আমাদের সর্বোচ্চ মান কত? 28, রাইট? 28 সর্বোচ্চ মান থেকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে আমাদের সর্বনিম্ন মানটা, সেটা কত আমাদের 8। এবং এই পুরোটার সাথে কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। যদি 1 যোগ করি তাহলে যে মানটা আসবে মানে কত, এখানে আসবে 20 যোগ 1, তার মানে টোটাল আসবে 21। এটাই হলো আমাদের এই উপাত্তের পরিসর। এটা কি আমাদের উপাত্তের পরিসর? আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা উপাত্তের পরিসর বুঝে গেলাম, আমাদের দরকার এবার শ্রেণী সংখ্যা। কি দরকার আমাদের? শ্রেণী সংখ্যা। আমাদের একটা উপাত্ত আছে কিছু উপাত্ত আছে, সেই উপাত্তগুলোর পরিসর আমার কাছে জানা আছে। এবার আমি জানতে চাচ্ছি শ্রেণী সংখ্যা কত, মানে কয়টা শ্রেণীতে এদেরকে ভাগ করতে পারি। মানে আমরা যখন আসলে পরিসংখ্যানের কাঁচামাল হিসেবে তথ্যগুলোকে নিব, আচ্ছা ওইটা বাদ দাও, আমরা যখন আসলে ওই যে আমরা একটা ছক তৈরি করব, এই যে ছক তৈরি করব, আমরা কিন্তু এদিকে আসলে শ্রেণীগুলো বসাই, এদিকে আসলে আমাদের শ্রেণীগুলোকে বসাই। যে প্রথম যে লাইনটা আছে না, এখানে শ্রেণীগুলো বসাই, কত থেকে কত ব্যবধানে আসলে আমাদের থাকে। সো আমরা প্রথমটা নিয়ে ধরুন 8 থেকে সামথিং, তারপরে নিয়ে হলো ধরুন 10 থেকে সামথিং, এরকম করে করতে করতে আমাদের একটা কী করি, আমরা নির্দিষ্ট শ্রেণীতে বসাই। সো এই শ্রেণী সংখ্যা কয়টা হবে, শ্রেণী সংখ্যা ডিপেন্ড করে 2টা জিনিসের উপরে। শ্রেণী ব্যবধান কত, মানে 8 থেকে ঠিক কত পর্যন্ত আমরা আসলে কি করতেছি, শ্রেণীটা নিচ্ছি। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো পরিসর কত। কিসের উপর ডিপেন্ড করে? পরিসর কত। সো আমরা চিন্তা করলাম শ্রেণী ব্যবধান এখানে এই ক্ষেত্রে যেহেতু 21, আমরা চিন্তা করলাম শ্রেণী ব্যবধান হলো আমাদের 3। কত আমাদের শ্রেণী ব্যবধান? 3। যদি শ্রেণী ব্যবধান আমাদের 3 হয়, চিন্তা করলাম আমরা শ্রেণী ব্যবধান আমাদের 3, যদি শ্রেণী ব্যবধান আমাদের 3 হয় তাহলে আমাদের পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান যদি করি, আমরা পরিসর কত আছে এখানে? 21 আছে। 21-এর থেকে আমরা 3 ভাগ দিয়ে দিলাম, তাহলে কত আসে? 3 সাথে 21 আসে। কত আসে? 3 সাথে 21 আসে। সো আমাদের শ্রেণীর সংখ্যা কয়টা ভাইয়া? 7। শ্রেণীর সংখ্যা কত আমাদের? 7। আমরা এগুলো পারি, এগুলো বুঝি এবং এগুলো আমরা মনে করি এগুলো করে আসছি আমরা বারবার। আজকের এই চ্যাপ্টারে তোমরা টোটাল 6 প্রকারের আসলে ম্যাথ করবা। 6 প্রকারের ম্যাথ করার পরে আর কিছুই তোমার লাগবে না। ওকে, চলো আমরা সামনে আগে। এখানে দেখো ভাইয়া, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তির কথা যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, সেটা আসলে কি হয় ভাইয়া? বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে, তোমার যদি আসলে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে মানে কি ভাইয়া, যে সমস্ত জায়গায় আসলে জিনিসটা বিচ্ছিন্ন থাকে, ঠিক আছে, মাঝখানে হয়তো বা কোনো জায়গায় আটকানো থাকে, ফর এক্সাম্পল সেখানে শ্রেণী ব্যক্তিগুলো হবে শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস শ্রেণীর সর্বনিম্ন মান +1। এটা হলো বিচ্ছিন্নর ক্ষেত্রে। আর যদি অবিচ্ছিন্নর ক্ষেত্রে বলি আমরা, তখন সেটা হবে হলো শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস শ্রেণীর সর্বনিম্ন মান। এখন বিচ্ছিন্ন বলতে কি বোঝায়? চিন্তা করো আমাদের 2টা শ্রেণী এরকম আছে। বিচ্ছিন্ন বলতে বোঝায় এরকম, ধরো মনে করো আমাদের 55 থেকে 60 আছে, আর একটা শ্রেণী হইলো 61 থেকে 65 আছে, আর একটা শ্রেণী হইলো 66 থেকে 70 আছে। সো এখানে দেখো আমাদের 65 থেকে 66, 65 আর 66-র মধ্যে একটা পার্থক্য আছে, একটা গ্যাপ আছে, রাইট? 65 এবং 66-র মধ্যে একটা গ্যাপ আছে। এই যে গ্যাপটা আছে, যেখানে মনে করো আসলে যে কোনো সংখ্যা, ওই একটা সংখ্যা পুরো একটা সংখ্যার গ্যাপ আছে, বা মনে করো আমরা যদি আসলে সংখ্যা চিত্রে দেখি একটা সংখ্যার গ্যাপ আছে, মানে এগুলো এইটা এটার সাথে কানেক্টেড না, এইটা এটার সাথে কানেক্টেড না,
তখন আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি বলবো আমরা, সরি, এগুলোকে বলবো আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। সো এবার আমরা একটু যদি দেখি তোমাকে যে আমাদের শ্রেণী ব্যক্তিটা যদি আসলে শ্রেণীসীমা যদি আসলে আমাদের বিচ্ছিন্ন হয়, শ্রেণীসীমা যদি আমাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়, তখন কি হবে? তখন একটু চিন্তা করো, আমরা ওই জিনিসটাকে এভাবে চিন্তা করবো, 55 থেকে আমরা চিন্তা করলাম 60.5। হ্যাঁ, আমরা আবার চিন্তা করলাম 60.5 থেকে আবার এখানে হইলো আমাদের ধরো মনে করো 65.5, 65.5। একই রকমভাবে 65.5 থেকে শুরু হবে আমাদের মনে করো 70.5। যদি এরকম থাকে যেখানে মনে করো প্রত্যেকটা, দেখো এখানে 60.5 আছে, এটার শেষ সীমা, এখানে শুরু সীমা হলো 60.5। যদি এরকম হয় তাহলে একটার সাথে কি ইন্টারকানেক্টেড এবং কি হয় ভাইয়া, এগুলোকে বিচ্ছিন্ন করে তুমি লিখতে পারবা না। যেহেতু বিচ্ছিন্ন করে লিখতে পারবা না, এগুলো হয় যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আসলে এই অবস্থা হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে কি, তুমি যদি শ্রেণীব্যক্তি দেখতে চাও, মানে কতটুকুর মধ্যে শ্রেণীব্যক্তি আছে যদি দেখতে চাও, সেটা হবে শ্রেণীর সর্বোচ্চ মান। শ্রেণীর সর্বোচ্চ মান চিন্তা করে এইটা, শ্রেণীর সর্বোচ্চ মান হলো 60.5। হ্যাঁ, সেখান থেকে তুমি কি করবা, শ্রেণীর সর্বনিম্ন মানকে বিয়োগ দিবা, ধর মনে করো 55। হ্যাঁ, তাইলে যে মানটা আসবে সেটা হলো আমাদের অ্যান্সার। মানে এখানে তো আসলে সবগুলো সমান না, অ্যাটলিস্ট এই দুটো সমান, অ্যাটলিস্ট এই দুটো সমান আমরা দেখবো। তার মানে এখানে তুমি যদি কাজ করো 65.5 থেকে তুমি 60.5 বাদ দাও, কত আসে ভাইয়া তুমি দেখো তো, 65.5 থেকে তুমি 60.5 বাদ দাও। তোমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, দেখো 65.5 থেকে 60.5। আমি পরিসংখ্যানের সমস্ত জিনিস ক্যালকুলেটর দিয়ে করার মধ্যে আসি, মানে পরিসংখ্যানের সমস্ত জিনিস আমি ক্যালকুলেটর দিয়ে করতে বলি স্টুডেন্টদেরকে, কারণ অনেক সময় মনে হয় 5 ব্যবধান আছে, কিন্তু আসলে হয় না। একই রকমভাবে 65.5 থেকে যদি আমরা বলি যে ভাইয়া কত আছে আমাদের 70.5, তাও সেটার মান কত হবে দেখো ভাইয়া, 65.5 থেকে আমরা বলবো হলো 70.5, রাইট? তাহলে সেটা মান হবে আমাদের আবার 5। সো আই গেস আমরা বুঝতে পারছি এটা কি হবে ভাই আমাদের, এটা হবে আমাদের এই যে জাস্ট এখানে একটা জিনিস ঠিক করি তাহলে মনে করি সব কিছু ফিক্স হয়ে যায়। হ্যাঁ, সো দেখো এইটা আসলে ঠিক করলে সব কিছু ফিক্স হয়ে যায়। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি আমরা কীভাবে নির্ণয় করি। কিন্তু যখন আমরা এইটার ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে ভাইয়া এইটার ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি কত, তখন তুমি জিজ্ঞেস করবা ভাইয়া কী করবা, তুমি 65 থেকে 61 বাদ দিবা +1 করবা, 65 থেকে 61 বাদ দিবা +1 করবা, আবার কি করবা 70 থেকে 66 বাদ দিবা +1 করবা। তাহলে তোমার কি পাবা, শ্রেণী ব্যক্তিটা তুমি অ্যাকচুয়ালি পাবা শ্রেণীটা কত দূর ধরে ব্যাপ্ত আছে বা আমাদের ছড়ায় আছে। চলো পরেরটা যাই আমরা। এবার গাণিতিক গড় যদি আমরা নির্ণয় করতে যাই, গাণিতিক গড় জিনিসটা কি ভাইয়া, গাণিতিক গড় আমরা পড়ছিলাম ছোটোবেলা থেকে। তোমার কাছে ধরো মনে করো তোমার 3টা ভাই বোন, তোমরা 3 ভাই বোন, একজনকে বাবা মা 10 টাকা দিল, একজনকে বাবা মা 15 টাকা দিল, একজনকে বাবা মা 25 টাকা দিল। সো এখন তোমাকে আমি বলবো যে তোমাদের তিনজনকে গড়ে কয় টাকা দিছে, তোমাদের 3জনকে গড়ে কয় টাকা দিছে। তখন তুমি কি করতে ভাইয়া ওই যে টাকার সমষ্টি, যেটাকে আমরা একটা কাজ করি, তোমাদের একজনকে যদি x1কে, তোমাদের মধ্যে x1 যে তাকে 10 টাকা দেওয়া হলো, x2কে আমাদের কয় টাকা দেওয়া হলো, 15 টাকা দেওয়া হলো, এবং x3কে আমাদের দেওয়া হইলো কত, আমাদের 25 টাকা দেওয়া হইলো। সো এখন যদি তোমাকে আমি বলি সামেশন অফ xi, এখানে আই বলতে বোঝায়, দেখো ভাই x1, দেখো আই বলতে বোঝায় সামেশন অফ xi, যে জিনিসটা আমাদের এখানে উল্লেখ করা আছে আমরা একটু বুঝি। সামেশন চিহ্নটা ব্যবহার করা হয় যোগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, আমাদের অনেকগুলো পদ একসাথে যোগের ক্ষেত্রে। এবং এই সামেশনের পরে যে পদটা থাকে সেই পদটা হলো সাধারণ পদ। এই যতগুলো পদ বা যোগের মধ্যে যতগুলো জিনিস আছে তার মধ্যে সাধারণ যে পদটা সেটা এখানে থাকবে। আই বলতে এখানে আইয়ের জায়গায় শুধুমাত্র একটা নাম্বার বসে যাবে, 1 2 3 নাম্বারগুলো বসে যাবে। তার মানে xi বলতে বেসিক্যালি আমাদের বোঝাচ্ছে, এখানে xi বলতে বোঝাচ্ছে x1 + x2 + x3। ওকে, আশা করি সামেশনের ব্যাপারটা আমাদের জন্য ক্লিয়ার হয়েছে। সো সামেশন অফ xi = হবে হলো আমাদের 10 + 15 + 25, 10 + 15 + 25। সো আমাদের মান এসে পড়বে 50। কত এসে পড়বে, 50। এবং তোমাদের যদি আমাদের বলছে গড় যদি বের করতে চাই, তাহলে আমাদের n সংখ্যক মানুষ আছে। n সংখ্যক মানুষ কজন, 3জন মানুষ আছে। n এর মান আমাদের 3, এবং সামেশন অফ xi এর মান কত আমাদের, xi এর মান কত আমাদের 50। সো এখন যদি বলি তোমাদের এভারেজে কয় টাকা দিছে বা তোমাদের কত টাকা করে দিছে তোমাদের বাবা মা এভারেজে প্রত্যেকজনকে, সুতরাং আমি তোমাকে বলতে পারবো গড় কত হবে আমাদের, গড় = 50/3। যদি এটা একটা কেমন যেন একটা ভগ্নাংশ মান আসবে, প্রায় তোমাদেরকে 16.66 করে টাকা দিছে, 16.67 টাকা করে দিছে। ওকে, অন অ্যান এভারেজ প্রত্যেকজনকে তোমাকে, বুঝতে পেরেছি আমরা। সো আশা করি আমরা উপাত্ত সময়ের যোগফল বুঝতে পারছি, xi দিয়ে প্রকাশ করে n দ্বারা মোট উপাত্তের সংখ্যা বোঝানো হয়। এরপর একটু চলে যাই আমাদের শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আমাদের যদি উপাত্তগুলো শ্রেণীবিন্যস্ত অবস্থায় থাকে তখন কি হবে ভাইয়া, দেখো আমাদের উপাত্তগুলো শ্রেণীবিন্যস্ত যদি থাকে তখন কি করতে হবে, ওই যে শ্রেণীতে থাকে তখন কি করবো আমরা গাণিতিক গড় নির্ণয় করতে গেলে আমরা কি করবো xi বলতে
আইতম শ্রেণীর মধ্যমান, এফআই হলো আইতম শ্রেণীর গণসংখ্যা এবং এন হলো মোট উপাত্তের সংখ্যা। হ্যাঁ, এবং এফআই এক্সআই সামেশন অফ এফআই এক্সআই দ্বারা বোঝায় প্রতি শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার গুণফলের সমষ্টি। সামেশন অফ এক্সআই এক্সআই বলতে প্রতি শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার সমষ্টি। তার মানে তোমার অবশ্যই গাণিতিক গড় তুমি যদি বের করতে চাও তাহলে তোমার অবশ্যই ছক আঁকা লাগবে। সেই ছকের মধ্যে কি কি থাকবে একটু দেখা বুঝতে পারতেছ আই গেস। হ্যাঁ, মনে রাখবে ছকের মধ্যে প্রত্যেকটা উপাদান থাকবে যা এই সূত্রের মধ্যে আছে। এই সূত্রের মধ্যে যতগুলো উপাদান চাইছে সবগুলো সূত্র এই ছকের মধ্যে থাকা লাগবে। কি কি আছে ভাইয়া? প্রথমে চাইছে হলো শ্রেণী, প্রথমে থাকা লাগবে শ্রেণী। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি থাকা লাগবে। এরপরে থাকা লাগবে হইলো আমাদের শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, মধ্যমান। সেটা কি আমাদের শ্রেণী মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্সআই দ্বারা প্রকাশ করছিলাম। ঠিক আছে, সেটা হলো শ্রেণী মধ্যমান। ওকে, সবগুলো শ্রেণীর মধ্যমানগুলো থাকবে। এরপরে কি থাকবে ভাইয়া আমাদের? এরপরে আমাদের থাকা লাগবে মানে শ্রেণী গণসংখ্যা। কি থাকা লাগবে? শ্রেণী গণসংখ্যা। শ্রেণী জাস্ট গণসংখ্যা লিখলেও হবে, জাস্ট গণসংখ্যা কত আমাদের? এটাকে আমরা এফআই বলতেছি। কি বলতেছি আমরা? এফআই বলতেছি। সো আমাদের এক্সআই এফআই পেয়ে গেছি। ঠিক আছে, এবং এইখানে তারপরে আমাদের আসবে এক্সআই আর এফআই বা এফআই এক্সআই যাই বলি না কেন, এফআই এক্সআই এই দুটার গুণফল। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এই শ্রেণীর জন্য একটা গুণফল পাবা, এই শ্রেণীর জন্য একটা গুণফল পাবা, এই শ্রেণীর জন্য একটা গুণফল পাবা। সো এই গুণফলগুলোর সমষ্টি তুমি লিখবা এখানে, তোমার কতগুলো গণসংখ্যা হইলো তার সমষ্টি তুমি এখানে লিখবা। লেখা শেষ। এবার কি করবা? যেই গুণফলের সমষ্টিগুলো এখানে আসছে মানে টোটাল সমষ্টিতে যেটা আসছে ওটাকে তুমি এন দ্বারা ভাগ করে দিবা। যেই সমষ্টিটা আসছে সেখানে সেটাকে তুমি কি করবা? এন দ্বারা ভাগ করে দিবা। যদি ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কি ভাই? আমাদের গাণিতিক গড়। তাইলে তুমি কি পেয়ে যাবে? আমাদের গাণিতিক গড়। গাণিতিক গড়ও সহজ, সূত্র মনে থাকলে সবই সহজ আসলে। ওকে, গাণিতিক গড় সহজ। এরপরে যদি দেখি আমি, আমাদের এরপরে দেখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। একটু আগে আমরা গাণিতিক গড় পড়ছি, এটা আসলে ওই যে আমরা 9, 10 মানে এর আগে অনেকবার পড়ে আসছি, কিন্তু আমাদের এইখানে পরিসংখ্যানের সবচেয়ে বড় সমস্যা কি ভাবে জানো? সেটা হলো কি আমাদের এই যে এইখানে ইউআই যেটা আছে, ইউআই যেটাকে আমরা বলি, ইউআইকে আমরা বলি ধাপ বিচ্যুতি। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, কারণ এটা আমাদের নতুন, এটা আমাদের সবার কাছে নতুন, সেই জন্য এটা সবচেয়ে বড় সমস্যা। একই রকমভাবে আবার বলতেছি ভাইয়া, আমাদের যে সূত্রটা আছে সূত্রটা একটু ভালো করে খেয়াল করো। সূত্রে বলা হয়েছে আমাদের যদি গাণিতিক গড় নির্ণয় করতে হয়, গাণিতিক পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় লিখছে কে? আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় হবে না এখানে। আচ্ছা, মধ্যম পদ্ধতি, আচ্ছা ঠিক আছে, একই জিনিস। ওকে, একটু দেখো আমাদের, যদি আমি বলি এখানে গড় যদি নির্ণয় করতে চাই, গড় ইজ ইকুয়াল টু এত হবে। সংক্ষিপ্ত পদ্ধতি তোমাকে যদি গড় নির্ণয় করে তাহলে এইটা হবে আমাদের গড়। যদি গড়ের ক্ষেত্রে বলি আমাদের কি কি আছে এখানে, প্রথমে আছে আমাদের, দেখো প্রথমে আছে আমাদের এই যে এর মানটা কি ভাই? দেখো এ হলো আনুমানিক গড়, এটা একটু লিখে নাও, এই হলো আনুমানিক গড়। মানে তোমার কাছে একটা ছক আছে, সেই ছকের মধ্যে একটা জায়গায় তুমি আনুমানিক গড় ধরে নিবা। ঠিক আছে, এরপরে তোমার এফআই আছে, আইতম শ্রেণীর গণসংখ্যা বুঝাইতে এফআই আছে। তোমার কি আছে? আইতম শ্রেণীর গণসংখ্যা, মানে আসলে যেখানে তুমি আনুমানিক গড় ধরছো, মানে প্রত্যেকটা শ্রেণী, মানে প্রথম শ্রেণী গণসংখ্যা, দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা, এরকম যতগুলো শ্রেণী আছে সবগুলো গণসংখ্যা এফআই যে সারিতে আছে ওই সারিতে আসলে, সারিতে না ওই কলামে আসলে পড়বে। এখন তারপরে এইচ এর মানটা কি? এইচ এর মানটা আসলে পরে পৃষ্ঠায় লেখছে মনে হয়। এইচ এর মান কি? এইচ এর মান হলো শ্রেণী ব্যাপ্তি বুঝায়। ইউআই এর মান কি? আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি বোঝায়। এক্সআই বলতে আমাদের বোঝায় আইতম শ্রেণীর মধ্যমান। এফআই ইউআই বলতে গণসংখ্যার ধাপ বিচ্যুতি বোঝায়। এখন আমি তোমাকে একটু বুঝাই, আমাদের সূত্রটা ছিল এ প্লাস, দেখো ভাইয়া আমাদের সূত্রটা ছিল এ প্লাস, দেখো এ প্লাস সামেশন অফ এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই, তারপরে এখানে নিচে হবে কি আমাদের এন ইন্টু এইচ। এটা হলো আমাদের সূত্র ছিল, এইটা আমাদের সূত্র ছিল। সো দেখো সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ হবে। সো এখন তোমাকে আমি একটু জিনিসটা বুঝাই কি কি আসবে এখানে, এখানে কি কি আসবে। সো প্রথমে তোমাকে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে। কেন গড় ধরে দিতে হবে আনুমানিক? ভাইয়া এখানে শ্রেণী যাবে, এখানে যাবে হলো কি যাবে? দেখো ভাই আমাদের কি শ্রেণী মধ্যমান এবার চাইছে? শ্রেণী মধ্যমান চাইছে, আমাদের শ্রেণী মধ্যমান দরকার নাই। আমাদের যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাব তখন শ্রেণী মধ্যমান দরকার আছে আমাদের নাই। ওকে, সো এবার আমাদের কি যাব? ইউআই মানে এফআইতে যাব। হ্যাঁ, এফআইতে যাব। এফআই কি আমাদের গণসংখ্যা বুঝাচ্ছে। ঠিক আছে, গণসংখ্যা থেকে নেওয়া। এরপরে আমাদের ইউআই এর কথা বলছে। হ্যাঁ, ইউআই দেখো, ইউআই কি? আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি, আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। সো এখন এটা বুঝতে হলে একটা কাজ করতে হবে, এই যে আমাদের এখানে এর পরিচয়টা আগে বুঝতে হবে। এইটা হলো কি? আনুমানিক গড়। আনুমানিক গড় এই জন্য আনুমানিক গড়ের জন্য তোমার কিন্তু আসলে ওই জায়গায় আবার ওই যে
মধ্যক কিন্তু দরকার হবে, ঠিক আছে? আনুমানিক গড়ের ক্ষেত্রে কিন্তু মধ্যক দরকার হবে। সব কিছু মিলা তোমার সূত্র আসবে এইটা। সো আমাদের ধাপবি যদি থাকবে, এফআই থাকবে, এইচ থাকবে। এই এইচ এর সূত্র কি ভাইয়া? এইচ মানে হইলো আমাদের শ্রেণীব্যক্তি বুঝায়। কি বুঝায়? আমাদের শ্রেণীব্যক্তি বুঝায়। যদি শ্রেণীব্যক্তি বুঝায় তাহলে আমাদের আলটিমেটলি সূত্রটা এখানে এসে পড়বে। তোমাদেরকে একটু ডিটেলসে বুঝাবো, জাস্ট একটু ধরে রাখো আপাতত, ঠিক আছে? জাস্ট একটু ধরে রাখো, ওকে? এরপরে আমরা চলে যাব আমাদের গুরুত্বযুক্ত উপাত্তের ক্ষেত্রে। যদিও এইটা কখনোই আসে না, তাও স্লাইডে রেখে দিলাম। স্লাইডটা যখন তোমরা পারবা একটু স্টাডি করে নিবা, তোমাদের বই থেকে যা কিছু নিছিলাম এই স্লাইডে সব কিছু তোমাদের বই থেকে নিছি ভাইয়া, ওকে? এরপরে চলে যাই দেখো মধ্যক, আমাদের একটু গড় বের করলাম, এবার আমরা মধ্যক বের করবো। মধ্যক বের করার সূত্র কি ভাইয়া? আমাদের উপাত্তের সংখ্যা যদি n হয়, দেখো ভাইয়া উপাত্ত সমূহ ক্রমানুসারে সাজানোর পর, হ্যাঁ, কোনটা আমাদের শ্রেণীবিন্যস্ত নয় এমন উপাত্ত, মানে কি আমাদের 5, 6, 7, 15, 25, 21, 19, 18, 16 এরকম করে যে উপাত্তগুলো আছে এগুলো কি আমাদের শ্রেণীবিন্যস্ত নয় এমন উপাত্তর ক্ষেত্রে চিন্তা করে এরকম 8, 9, 16, হ্যাঁ, 3, 12, 11 এগুলো শ্রেণীবিন্যস্ত। কি ভাই? এগুলো শ্রেণীবিন্যস্ত নয়, হ্যাঁ, তবে এদেরকে ক্রমানুসারে সাজায় নিয়েছি। ক্রমানুসারে যদি সাজায় এগুলো হবে হলো 3, তারপরে হবে কত আমাদের 8, তারপর হবে 9, তারপর হবে আমাদের 11, তারপর হবে আমাদের 12, তারপর হবে আমাদের 16, ঠিক আছে? তো কয়টা আছে আমাদের এখানে? তিনটা, ছয়টা উপাত্ত আছে। এখন আমাদের n বিজোড় যদি হয় তাহলে সূত্রটা খুবই সিম্পল। n+1/2 তম পদটি হবে আমাদের মান। n+1/2 তম পদটা, যে পদটা বের হবে ভাই, n+1 তম পদটা, n+1/2 তম পদটা হবে, যে পদটা যততম পদ, মানে এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ। যদি এইটা কি আমাদের জোড় না, যদি বিজোড় হইতো তাহলে n+1/2 তম পদটা হইতো আমাদের অ্যান্সার। কিন্তু এখন দেখো আমাদের এটা জোড় হয়ে গেল না? যদি জোড় হয়ে গেছে যেহেতু তখন সূত্র হলো কি n/2 তম পদ। তার মানে কি আমাদের এখানে কত আছে? আমাদের 6 আছে না? 6 থাকলে মানে কি? 6 থাকা মানে কি n/2, তার মানে হইলো 6/2 তম পদ, যেটাকে আমরা বলবো 3 এততম পদ। হ্যাঁ, এততম পদ, তার সাথে কি হবে আমাদের n/2 মানে কি 6/2 মানে 3 তম পদ প্লাস 1 মানে 4 তম পদ, তৃতীয়তম পদ এবং চতুর্থতম পদ। এই পদ দুইটাকে আমরা যদি যোগ করি, তাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। এখানে আমাকে বলো তো তৃতীয়তম পদ কোনটা ভাইয়া? তুমি চিন্তা করো তৃতীয়তম পদ, তুমি তো অবশ্যই কমেন্টে এগুলো লিখতেছো। তৃতীয়তম পদ ধর্ম করে এইটা, এবং চতুর্থতম পদ কোনটা? এইটা। এই দুটোকে যোগ করো 9 আর 11 যোগ করলাম এদেরকে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। ফলে আমাদের যে মানটা বের হবে সেটা কি 10, 20/2, তার মানে অ্যান্সার হবে আমাদের কত? 10। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আসলে নির্ণয় করে, যদি আমাদের কি থাকে না, শ্রেণী বিন্যস্ত নয় এমন উপাত্ত থাকে। এখন যদি জিনিসটা শ্রেণীবিন্যস্ত অবস্থায় থাকে, তার মানে ওই যে ছখালা, যদি শ্রেণীবিন্যস্ত থাকে তখন কি করবা? যদি শ্রেণীবিন্যস্ত থাকে তখন উপাত্তের ক্ষেত্রে আমাদের সূত্র হলো এরকম: মধ্যক L + n/2 - fc × h/fm। এল কি? মধ্যক শ্রেণীর নিম্নমান, মানে মধ্যক যেই শ্রেণীতে অবস্থান করে তার নিম্নমান। এখন তুমি বুঝছো কেমন মধ্যক কোন শ্রেণীতে আছে? মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতা থেকেই তো গড় মধ্যক এগুলো নির্ণয় করা আসছে, গড় মধ্যক প্রচুর নির্ণয় করা আসছে। সো আমাদের যে কোনো একটা উপাত্তের কেন্দ্রীয় একটা প্রবণতা আছে, এই কেন্দ্রীয় প্রবণতার কারণে দেখবা মাঝখানে কোনো একটা জায়গায় মানটা, গণসংখ্যার মান কিন্তু অনেক বেশি থাকে। মাঝখানে দেখবা ঠিক মাঝখানে কোথাও একটা গণসংখ্যার মান খুব বেশি থাকে যে কোনো একটা উপাত্তের ক্ষেত্রেই। ওই জায়গাটাকে তুমি আসলে কি করবা? আনুমানিক কি ধরে গড় ধরে নিবা, ঠিক আছে? যেই জায়গাটা তুমি আনুমানিক গড় হিসেবে ধরতে পারবা, এটা তো আগের প্রশ্নের ক্ষেত্রে। সো ওখানের ক্ষেত্রেই তুমি আসলে লিখতে পারবা যে এল হলো কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এবং এই এন হলো কি গণসংখ্যা, এফসি কি আমাদের মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, এফএম কি মধ্যক শ্রেণী গণসংখ্যা, আর এই ছিল শ্রেণীব্যক্তি। 1 মিনিট, তোমাদেরকে একটু বলতে ভুলে গেছি, আসলে মধ্যক নির্ণয় এই সিস্টেম ইউজ করা হয় না। অ্যাকচুয়ালি যে সিস্টেম ইউজ করে সেটা বলে নিই। আমি তো ওইটা আসলে প্রাচুর্যের ক্ষেত্রে বলতাম, কিন্তু এটা মধ্যকের ক্ষেত্রে বলে ফেলছি। দেখো মধ্যক জিনিসটা কি ঠিক মাঝখানে আছে। হ্যাঁ, আমি বলছি জোরের সময় কী হয়, বিজোড়ের সময় বলছি, সব কিছু বলছি তোমাকে। তো ধরো মনে করো একটা জায়গায় 40 জন পার্টিসিপেন্ট আছে, এবং 40 জন পার্টিসিপেন্ট কোনো একটা জিনিস আসলে অংশগ্রহণ করছে, তাদের রেজাল্টটা শো করতেছে, এত স্কোরের মধ্যে পাইছে এতজন, 80 থেকে 90-এর মধ্যে পাইছে এতজন, 70 থেকে 80-এর মধ্যে পাইছে এতজন, 40 থেকে 50-এর মধ্যে পাইছে এতজন, এগুলো দেওয়া আছে। সো তুমি ওই জিনিসটা ক্রমযোজিত গণসংখ্যা করবা না? অবশ্যই করবা। তুমি কি করবা? ক্রমযোজিত গণসংখ্যা। তোমার যতগুলো স্লাইড থাকবে তার মধ্যে একটা থাকবে কি ভাই? ক্রমযোজিত গণসংখ্যা। সেখানে তুমি বুঝতে পারবা ঠিক আগেরটার মধ্যে 19 জন আছে এবং পরেরটায় আছে হলো 25 জন। হ্যাঁ, এখন তোমার টোটাল পার্টিসিপেন্ট 40 জন। এটা কি আমাদের জোড় নাকি বিজোড়?
অবশ্যই জোর, যেহেতু আমাদের জোর তার মানে আসলে আমাদের তাহলে মধ্যক কোনটা হবে? তুমি আগে আমাদের দেখো ভাইয়া, আগে আমরা শ্রেণী বিন্যস্ত ছাড়া যেই পদ্ধতি ইউজ করছি ওই স্টাইলে নির্ণয় করবো ভাইয়া। 40 জন পার্টিসিপেন্ট আছে, যেহেতু এন এর মান জোর, তার মানে আমাদের ঠিক মধ্যক বের করতে হইলে আমার ওই পার্টিসিপেন্টের কাহিনী বের করতে হবে, যেই পার্টিসিপেন্টটা আমাদের 40/2 তম পার্টিসিপেন্ট এবং 40/2 + 1 মানে 20 এবং 21 নাম্বার যে পার্টিসিপেন্ট আছে তাদের দুইজনের যোগফলকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে যেই পার্টিসিপেন্টের নাম বের হচ্ছে ওই পার্টিসিপেন্টকে ভাইয়া, ওই পার্টিসিপেন্ট আসলে কোথায় অবস্থান করতেছে সেটা হলো মধ্যক শ্রেণী। ওই পার্টিসিপেন্ট আনুমানিক কোথায় অবস্থান করতেছে সেটা হলো আমাদের মধ্যক শ্রেণী। এগুলো আমরা খুব ডিপলি দেখব, খুব গভীরে দেখব। একটা সৃজনশীল সলভ করব, সব শেষ হয়ে যাবে। একটা মাত্র সৃজনশীল সলভ করবো, সো ধৈর্য ধরো ভাইয়া, একটা সৃজনশীলে সব শেষ হয়ে যাবে। সো এরপরে প্রাচুরক। কি ভাইয়া? প্রচুরক। শ্রেণীবিন্যস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে কোনো উপাত্তে যে সকল সংখ্যা সর্বাধিকবার থাকে সেটাই হলো আমাদের প্রাচুরক। প্রতিটি উপাদান সংখ্যা সমান সংখ্যকবার থাকলে সেই উপাত্তের কোনো প্রাচুরক নেই। মানে প্রত্যেকটা উপাদান, যতগুলো উপাদান আছে সবগুলো যদি সমান সংখ্যক থাকে তাহলে সেই উপাত্তের কোনো প্রাচুরক পাবো না আমরা। সো এখন একটু দেখো প্রচুরক জিনিসটা আসলে কি। প্রচুরক জিনিসটা তোমার বের করতে হলে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো এরকম, প্রচুরক ইজ ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরক জিনিসটা কি আসবে? L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H হবে। সো এখানে L এর পরিচয় কি? প্রচুরক শ্রেণী নিম্নসীমা। তুমি দেখবা একটা মানে তুমি দেখবা, যে বললাম না আগেরটা বলে ফেলছিলাম তোমাকে ভুলে। সো মনে রাখবা একটা শ্রেণীতে দেখবা প্রচুর পরিমাণ, এখানে ধরো এই শ্রেণীতেই প্রচুর গণসংখ্যা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা ওখানে আছে, ওই শ্রেণীকে তুমি প্রচুরক শ্রেণী ধরে নিবা। প্রচুরক শ্রেণী ধরার পরে তারপরে ওই নিম্নসীমাকে তুমি এল আকারে ধরে নিবা এবং F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যেটা থাকবে তার থেকে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যাকে বাদ দিবা। F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যাকে বাদ দিবা। এরপরে H ইজ ইকুয়াল টু শ্রেণী ব্যক্তি বসায় দিবা, তাহলে আমাদের ডাইরেক্ট সূত্র এসে পড়বে L প্লাস F1 প্লাস F2। ওকে, এটা হলো আমাদের সূত্র। একটা সেকেন্ড, আমি মনে এখানে সূত্রটা দেখাইনি। ওয়েট, ও এখানে সূত্র দেখাইতে ভুলে গেছি ভাইয়া, একটু মাথায় রেখো ভাই, এখানে সূত্র দেখাইতে ভুলে গেছি। মধ্যকের সূত্রটা একটু দেখেন। মধ্যকের সূত্র কি আমাদের? এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর কি হবে, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা ইন্টু n ডিভাইড বাই 2। n হলো কি আমাদের ওই যে কতটা আসলে জিনিস আছে, হ্যাঁ মানে এখানে আমাদের n হলো আমাদের n হলো গণসংখ্যা এবং এফসি, এই যে এফসি বার্সেলোনা, ঠিক আছে, এটা আমরা চিন্তা করি, ঠিক আছে, কিন্তু এফসি বার্সেলোনা না অ্যাকচুয়ালি। সো তোমার বুঝতে হবে এফসি হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। বলছিলাম না এখানে তোমার গণসংখ্যা লাগবে, যোজিত গণসংখ্যা লাগবে। সো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা আমরা এফসি দ্বারা বুঝাই। মধ্যক শ্রেণী, দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে আমরা এফএম দ্বারা বুঝি। আবার বলি, এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু মধ্যক শ্রেণী গণসংখ্যা, এটা আসলে মধ্যক শ্রেণী গণসংখ্যা, এটা কিন্তু ভাইয়া যোজিত গণসংখ্যা না, মধ্যক শ্রেণী গণসংখ্যা। এফসি হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা যদি বাদ দেই, হ্যাঁ তাহলে হবে কি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হলো আমাদের এফসি, কিন্তু এফএম কিন্তু আমাদের যোজিত গণসংখ্যা না, এটা বরঞ্চ মধ্যক শ্রেণী গণসংখ্যা ডাইরেক্টলি। ওকে, তখনই আমরা আর এইচ হলো আমাদের শ্রেণীব্যক্তি। এভাবে করে আমরা বের করতে পারবো কি ভাইয়া? মধ্যক শেষ, প্রাচুরক শেষ। এবার আমরা যদি ম্যাথ না করি তাহলে একটা বিশাল সমস্যা হয়ে যাবে। সো সত্যি কথা বলি, সত্যি কথায় আসি, তোমরা এতক্ষণ যা কিছু শিখলা সবগুলো তোমাদেরকে একজন্য শিখাইলাম, কারণ তোমাদের এখন বেসিক শেখা দরকার। তুমি যদি কোনোদিন বেসিক না শেখো, বেসিক শেখা দরকার। বেসিক শিক্ষা ফেলছি, সূত্রগুলো রিভিশন দেওয়া শেষ। এরপরে হলো আমাদের কী করতে হবে? আজকে ক্লাস সুন্দরভাবে শুরু করতে হবে। সো এখন থেকে তোমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি ফাইনালি শুরু হইলো। সো তোমাকে যদি প্রথমে বলি যে আমাদের সূত্রের ক্ষেত্রে আমাদের এই তিনটা মানে আমাদের সূত্র জানা লাগবে, যেই সূত্র থেকে প্রশ্ন আসে। একটা সূত্র থেকে প্রশ্ন আসে প্রচুরক শ্রেণীর সূত্র, প্রচুরকের সূত্র আছে। প্রচুরকের সূত্র আমরা এইমাত্র দেখলাম। ভাইয়া কি দেখছি আমরা? প্রচুরক যেগুলো কি হবে আমাদের? প্রথমে হইতে হবে মধ্যক শ্রেণীর, হ্যাঁ মধ্যক শ্রেণীর নিম্নসীমা প্লাস হবে আমাদের F1 ডিভাইড বাই F1 প্লাস F2, হ্যাঁ ইন্টু H। এটা হবে না আমাদের অ্যান্সার? হ্যাঁ, ও দাঁড়াও 1 মিনিট, F1 প্লাস F2, হ্যাঁ ইন্টু H, ঠিক আছে। সো আমাদের F1 এর মান কত ভাইয়া? F1 হলো মধ্যক শ্রেণী মাইনাস, দেখো ভাইয়া F1 এর মান কত আমাদের? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বাদ দিতে হবে। প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণী গণসংখ্যাকে বাদ দিলে আমরা F1 এবং F2 পাই গেলাম, ইন্টু H করে দিলে আমাদের প্রাচুরক বের হয়ে গেল। এরপরে আসবো হলো আমাদের মধ্যক নির্ণয়। মধ্যক যখন নির্ণয় করতে হয় ভাইয়া, তখন এফএম এবং এফসির ব্যাপার। কিসের ব্যাপার? এফএম এবং এফসির ব্যাপার। যদি এফএম এবং এফসির ব্যাপার হয় তার মানে শুরু হবে কি আমাদের? এল দ্বারা। কী হবে? আমাদের এল দ্বারা শুরু হবে।
সো তারপরে আমাদের কি হবে, ওই যে আমাদের যতগুলো সংখ্যা আছে এন এর মান যত আছে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং সেখান থেকে আমাদের বাদ দিতে হবে আমাদের মিস্টার এফসিকে। কাকে বাদ দিতে হবে দেখো, এই যে দেখো কাকে বাদ দিতে হবে, মিস্টার এফসিকে, এফসি বার্সেলোনাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, মিস্টার এফসি বার্সেলোনাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম। এরপরে তার সাথে গুণ হবে কার ভাইয়া, গুণ হবে আমাদের মিস্টার এফ এন এর। দেখো ভাইয়া এই যে কার সাথে গুণ হবে, মিস্টার এফ এম রেডিও, এইভাবে চিন্তা করুন না, সরি মিস্টার এইচ ডিভাইড বাই এফ এম এর গুণ হবে। কার গুণ হবে, এফ এইচ ডিভাইড বাই এফ এম এর গুণ হবে। যদি এইচ ডিভাইড বাই এফ এম এর গুণ করো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি মধ্য। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করতে আসে, এটা আসলে আমাদের কোশ্চেনে আসে, আমাদের কোশ্চেনে গাণিতিক গড় তেমন একটা আসে না, কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা প্রচুর আসে কিন্তু। কারণ কি, তখন ওখানে তোমরা একটু আউলে যাও। ঠিক আছে, সো এখানে কি হয়, প্রথমে আমাদের কি করতে হবে, গড় ইজ ইকুয়াল টু আসে, গড় ইজ ইকুয়াল টু কি আসে আমাদের এখানে, গড় ইজ ইকুয়াল টু খুব সিম্পলি এ প্লাস কি আসবে ভাইয়া, এ প্লাস আমাদের সামেশন অফ এফ আই ইউ আই, হ্যাঁ, ডিভাইডেড বাই আমাদের এন টু আমাদের কত আসবে, এইচ আসবে। সো আবার একটু আমরা চেক করে নিই, আমাদের সামেশন অফ এফ ইউ ইন্টু আই আসবে। সো এই দেখো আমাদের সূত্রটা একটু দেখে নিই আবার, আমাদের সামেশন অফ এর মান কত আমাদের, যেটা ওই যে গড় যেটাকে ধরছিলাম না, হ্যাঁ ওইটা যে গড় যেটাকে ধরে নিয়েছিলাম ওই গড়, তারপরে কি এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ, এটা হলো আমাদের মান। প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার চলো, সো আমাদের 3টা সূত্র শেখা লাগবে, এই চ্যাপ্টার যদি করা লাগে আমাদের 3টা সূত্র শেখা শেষ। এরপরে আমাদের আর লাগবে 3টা চিত্র। সো হয় তোমাদের কাছে এই 3টা সূত্র থেকে কোশ্চেন আসবে, অথবা এই 3টা চিত্র থেকে কোশ্চেন আসবে। 3টা সূত্র কি কি আমরা পাইলাম, মধ্যক, গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং আমাদের কি প্রাচুরক। ওকে, এইবার তোমাকে যদি আমি বলি যে ভাইয়া আমাদের আর 3টা শেখা লাগবে, সেটা কি, আমাদের আর 3টা জিনিস শেখা লাগবে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন, আয়তলেখ অঙ্কন। তুমি যদি এই 3টা চিত্র শিখে ফেলো তাহলে চ্যাপ্টার কিন্তু শেষ। ওকে, সো 2টা সৃজনশীল আসবে না, রিভিশন দেওয়া শেষ তোমার। সো তুমি যদি এবার আমাদের কি করলাম, আমরা সূত্রগুলো শিখে ফেললাম, এবার আমরা 3টা চিত্র শিখবো, তারপরে শেষ। এখন এই সমস্ত কিছু যদি একবার আমরা একটা সৃজনশীলের মাধ্যমে ফাইনালি শিখে ফেলতে পারি, তাহলে কি বলবো আমরা ওই জিনিসটাকে, ওইটাই হবে না ইউরেকা। চলো শুরু করে দিই ওখান থেকে। সো আমাদের একটু দেখি ভাইয়া, কয়েকটা জিনিস কিন্তু আমাদের লাগে। আমরা যখন আয়তলেখ অঙ্কন করতে যাই, আয়তলেখ মানে কি, ওই যে ছবিগুলো অঙ্কন করতে যাই, তখন কি কি লাগে একটু দেখে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তুমি কি বুঝো, ওয়াই অক্ষ বরাবর কি বসাও, এটা একটু নোট করে নাও। যখন আমি আয়তলেখ আঁকতে চাই, হ্যাঁ, বা আমাদের চিত্রগুলো আঁকতে চাই, আয়তলেখ আঁকার সময় আমাদের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে। কি থাকে আমাদের, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে। বিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে তুমি আয়তলেখ আঁকতে পারবা না। তোমার যদি বিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকেও, তুমি ওটাকে অবিচ্ছিন্ন বানায় নিতে হয়, বানায় তারপর আয়তলেখ অঙ্কন করে নর্মালি। এক্ষেত্রে একটু কমপ্লিকেশন ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি এত বেশি ধরা বাঁধা নিয়ম এখানে আসলে তোমাদের বইতে দেখানো হয় না, কিন্তু ধরা বাঁধা উচিত। ঠিক আছে, অনেক স্কুলে ধরে না, অনেক স্কুলে ধরে, বোর্ডে অনেক সময় ধরে না, অনেক সময় ধরে। সো এইটা একটু মাথায় রেখো। ঠিক আছে, জাস্ট অবিচ্ছিন্ন করার পরে তুমি যখন ওই যে মনে আছে, তুমি যখন আসলে শ্রেণীগুলো ফিক্স করবা তখনই অবিচ্ছিন্ন করে রাখো যদি তোমার আয়তলেখ অঙ্কন করতে হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের আয়তলেখ অঙ্কন করতে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে। আর কি লাগে ভাইয়া, গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা বোঝায়। তার মানে আমাদের যদি আমি বলি আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে, যেটা আসলে দেখতে অনেকটা এরকম, হ্যাঁ, তখন আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আমরা কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, সীমা। ঠিক আছে, মাথায় রেখো, এটা কিন্তু অবজেক্টিভ আসে বারবার। হ্যাঁ, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো, আমাদের ওয়াই অক্ষ বরাবর বসাবো আমাদের গণসংখ্যা। ওকে, এরপরে আমি যদি তোমাকে বলি বহুভুজ যখন অঙ্কন করতে যাও, গণসংখ্যা বহুভুজ, তখন আমাদের কি কি লাগে, গণসংখ্যা বহুভুজ আঁকতে কি কি লাগে, আমাদের শ্রেণী মধ্যমান লাগে। কি লাগে, শ্রেণী মধ্যমান। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা শ্রেণী আছে, তার মধ্যমান এইটা। ঠিক আছে, এই যে দেখো, এই শ্রেণীর মধ্যমান হলো এইটা, এই শ্রেণীর মধ্যমান হলো এইটা, এই শ্রেণীর মধ্যমান হলো এইটা, এই শ্রেণীর মধ্যমান হলো এইটা। এখানে একটা শ্রেণী চিন্তা করলাম যার মধ্যমান হলো এইটা। যদি হয়, এরপরে আমরা কানেক্ট করে দিব এদেরকে কানেক্ট করে দিই। যদি কানেক্ট করে দিই তাহলে জিনিসটা অনেকটা এরকম আসে, এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে লাস্টে এরকম। ঠিক আছে, এই জিনিসটা যেটা তৈরি হইলো, এটাই কি বলতো ভাইয়া, এটাই হলো আমাদের এই যে গণসংখ্যা বহুভুজ। সো গণসংখ্যা বহুভুজে এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণীসীমা থাকে। তুমি যদিও ভাইয়া, তোমাকে আমি বলবো, তুমি যদি সরাসরি অঙ্কন করতে চাও, তাহলে শ্রেণী মধ্যমানই তোমার জন্য যথেষ্ট। শ্রেণী মধ্যমান তোমার জন্য যথেষ্ট। তুমি আয়তলেখ অঙ্কন করে না আঁকো তাহলে শ্রেণী মধ্যমান মানেই যথেষ্ট। কিন্তু তুমি যদি আয়তলেখ অঙ্কন করে আঁকো তাহলে কিন্তু আসলে তোমার কি দরকার ভাইয়া, না আঁকো তাহলে তোমার শ্রেণী মধ্যমান দিলেই হবে। তার মানে এক্স অক্ষ বরাবর শুধুমাত্র শ্রেণী মধ্যমান থাকাই যথেষ্ট। এমনিও আমরা আয়তলেখ থেকেও শ্রেণী মধ্যমান নিচ্ছি। ঠিক আছে,
এরপরে আমাদের কি থাকবে, ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা থাকবে। কি থাকবে আমাদের? গণসংখ্যা থাকবে আগেরটার মতো। এরপর অজীব রেখা, মনে রাখবো অজীব রেখা সবসময় উপরের দিকে উঠতে থাকে, ওইটা কোনোদিন নামে না। হ্যাঁ, অজীব রেখা সবসময় উপরের দিকে উঠতে থাকে, এইটা কিন্তু আসলে বারবার কোশ্চেন আসে, অজীব সবসময় উপরের দিকে যায়। সো মনে রাখবো অজীব রেখার ক্ষেত্রে যখন আঁকবো অবশ্যই কি কি যেন একটা সবসময় বাড়তে দেখছি আমরা কিন্তু ক্রমযুজি সংখ্যাকে বারবার বাড়তে দেখি, সবসময় বাড়তেই দেখছি, কোনোদিন কমতে দেখিনি। ঠিক আছে, সো অজীব রেখার ক্ষেত্রে শ্রেণীসীমা কি থাকবে আমাদের? এক্স অক্ষ বরাবর থাকবে শ্রেণীসীমা। ঠিক আছে, শ্রেণীসীমা থাকে আগের বারের মতোই। দেখো শ্রেণীসীমা এটা বিচ্ছিন্ন হোক অবিচ্ছিন্ন হোক অ্যাকচুয়ালি আসে যায় না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এতদিন গণসংখ্যা ছিল, এবার ক্রমযোজিত গণসংখ্যা। সো এবার যদি তুমি শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা বসায় দাও, তাহলে ধরো মনে করো এরকম আসতেছে, তখন আমরা এটাকে বলবো অ্যান্সার। বুঝতে পারছি না? এটাকে বলবো আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ডান, আশা করি। তো চলো আমরা পরেরটা চলে যাই। আমরা তিনটা জিনিস বুঝে গেলাম, জাস্ট এটা মাথায় রেখো, এটা প্রচুর পরিমাণে আসে। অজীব রেখার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কী থাকে? ক্রমযোজিত গণসংখ্যা, এটা মাথায় রাখতে হবে। আয়তরেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কী থাকে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, বহুভুজের ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান থাকে। ওকে, একটু মাথায় রাখতে হবে, আমাদের সবার একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো পরেরটা চলে যাই। আমরা একটা সৃজনশীলের মাধ্যমে কী করবো? আমরা শুধুমাত্র একটা সৃজনশীল করব এবং এই একটা সৃজনশীলের মাধ্যমে এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দিব। এরপরে আর কোনো সৃজনশীল প্র্যাকটিস করাবো না আমি, কারণ কি আমার মনে হয় একটা সৃজনশীল করাইলেই তোমরা এনাফ বুঝবা, যার কারণে তোমার আর করানো লাগবে না। ঠিক আছে, সো একটা সৃজনশীলের একটা মানে কি বলবো, একটা জিনিস সুন্দর করে তোমাকে দেখাতে চেষ্টা করেছি, একটু দেখো। এই একটা সৃজনশীল ক্ষেত্রে যদি আমি বলি তোমাকে, দেখো ভাইয়া, এই যে আমাদের কেন্দ্রীয় প্রবণতা কী কী কোশ্চেন আসে চ্যাপ্টার থেকে। কেন্দ্রীয় প্রবণতা কি তুমি যদি চেক করে দেখো গাইডে, হ্যাঁ, প্রচুরক কি, প্রচুরক সূত্রটি অর্থসহ লেখো, এরকম একটা কোশ্চেন আসবে তোমার কাছে। এরকম একটা কোশ্চেন আসবে যে শ্রেণীবিভক্তি প্রচুরক নির্ণয় করে, এখানে প্রচুরক নির্ণয় করা। আমরা প্রথমে প্রচুরক নির্ণয় করা ট্রাই করবো। প্রচুরক নির্ণয় করা ট্রাই করলে তোমাদের কী করতে হবে? সূত্রটা প্রথমে লিখতে হবে সুন্দর করে, এরপর তোমার কী করতে হবে? এই যে ছকটা বসাইতে হবে। ছকের মধ্যে দেখো আমি এখানে যখন প্রচুরক নির্ণয় করছি, আমার কিন্তু আসলে শ্রেণীবিভক্তি কেমন হবে ওটা ম্যাটার করে নাই। ঠিক আছে, ম্যাটার করেনি, আমরা লিখে ফেলছি। একই রকমভাবে যখন আমরা প্রচুরক নির্ণয় করে ফেলছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করতে বলছে, আমার দেখো শ্রেণীব্যাপ্তি কিন্তু আসলে ম্যাটার করেনি। ঠিক আছে, এখানে দেখো আমাদের অবিচ্ছিন্নই ছিল একদম। আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শেষ, এরপরে আমাদের মধ্যক যখন নির্ণয় করতে গেছি, তখনও কিন্তু আমাদের চেঞ্জ করা দরকার হয়নি। কিন্তু চেঞ্জ করার দরকার হয়েছে কখন ভাইয়া? একটু খেয়াল করো। আমরা যখন আয়তলেখ অঙ্কন করছি, এভাবে আঁকতে পারছি। ঠিক আছে, এইখানে একটু খেয়াল করো, আমাদের আয়তলেখ অঙ্কন করতে চাই শ্রেণীব্যাপ্তিটা আমরা আসে, কিন্তু এইখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আঁকা লাগছে। শ্রেণীসীমা লিখে ফেলছি ভুলে, এই জায়গাটা একটু নোট নিও। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হবে এখানে। ঠিক আছে, সো এখানে 31 থেকে দেখো আমরা 31 থেকে 40 পর্যন্ত করছি, 30 থেকে 40 পর্যন্ত করেছি, এখানে আবার 40 থেকে 50 করছি, এখানে আবার 50 থেকে 60 করছি, 60 থেকে 70 করছি। কেন করছি ভাইয়া? কারণ কি মনে আছে আমাদের কি বলছিলাম? আমরা যখন আয়তলেখ অঙ্কন করতে যাব, আমাদের এই বরাবর এক্স অক্ষ বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকা লাগবে, মনে আছে? ওইটাই আমরা করছি, এখানে আর কিছুই না। এরপরে কি হবে ভাইয়া? একটু খেয়াল করো, এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে অবিচ্ছিন্নর উপরে ভিত্তি করে আমরা আয়তলেখ অঙ্কন করে ফেলবো, এমনকি বহুভুজ অঙ্কন করে ফেলবো পারলে। এরপরে অজীব রেখার অঙ্কন করতে যাচ্ছি, আমরা অঙ্কন করতে যাই জাস্ট ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে অঙ্কন করে ফেলবো। সো চলো আমরা এই পুরো জিনিসটা তোমাকে হ্যান্ড টু হ্যান্ড সলভ করে দেখাই। রেডি সবাই? রেশাকলাম একটু ডান লেখো। সো এর আগে তোমাদের জন্য কয়েকটা আমার কি আছে? উপদেশ আছে। সো প্রথম যে উপদেশ সেটা হলো এইটা। প্রথম যে উপদেশ, যখন তুমি আসলে দিবা, পরিসংখ্যান দিবা, তখন কয়েকটা উপদেশ আছে। প্রথম কথা হলো, হ্যাঁ, একটু টাইমের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা একটু দেখতে হবে তোমার। কেন দেখতে হবে টাইম ম্যানেজমেন্টটা? কেন দেখতে হবে ভাইয়া? তোমাদের একটা রিউমার আছে, যদিও আমার ক্ষেত্রে এটা কোনোদিন হয়নি, যে তুমি যদি আসলে এটা দাও পরিসংখ্যান দিতে চাও, তাহলে নাকি তোমার সময় অনেক বেশি লাগে। এখন সময় বেশি লাগার অনেকগুলো রিজন আছে। কাহিনী হলো, তোমার একই সাথে কী করা লাগে? অনেকগুলো ক্যালকুলেশন করা লাগে, হ্যাঁ, তার সাথে তোমার চিত্র বসানো লাগে। সো এখন আমি তোমাকে একটা যদি কথা বলি, তাহলে তোমার একটু গায়ে লাগবে। হ্যাঁ, ধরো মনে করো তোমার কাছে একটা ক্যালকুলেশন করা লাগলো, একটা চিত্র আঁকা লাগলো, দুইটাতেই, হ্যাঁ, বা দুইটাই চিত্র আঁকা লাগলো। দুইটা চিত্র কোনোদিন আসবে না একসাথে, দুইটাই ক্যালকুলেশন করা লাগলো। মনে রাখবা, দুইটা ক্যালকুলেশনের জন্য তোমার কাছে যদি দুইটা ক্যালকুলেশন থাকে, এই দেখো, এই উপদেশটা লেখা রাখো কোথাও একটা, তোমার কাছে যদি দুইটা ক্যালকুলেশন থাকে, হ্যাঁ, তার জন্য কি লাগবে, কোন পয়েন্ট লাগবে সেটা একটু নিয়ে নাও। ফর এক্সাম্পল, ধরো মনে করো তোমার কাছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা লাগবে,
এবং তোমার লাগবে হলো আর একটা মধ্যক নির্ণয় করা। মধ্যক নির্ণয় করা, দুইটার জন্যই একসাথে একটা ছক বানাও, দুইটার জন্য আলাদা আলাদা দুইটা ছক না, একসাথে একটা মাত্র ছক বানাও। ঠিক আছে, বানানো সম্ভব। যদি তোমার 8-10টা হয়ে যায় কোনো অসুবিধা নেই, 8-10টা ফাইল হয়ে যায়। ফর এক্সাম্পল আমাদের তোমাকে যদি বলি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে আমাদের কী কী লাগে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে প্রথমে আমাদের লাগে শ্রেণীব্যক্তি। হ্যাঁ, এটা তো আমরা জানি। আমাদের লাগে হলো ওই যে মধ্যমান। তারপরে কি লাগে আমাদের শ্রেণী গণসংখ্যা। ঠিক আছে, এটা লাগে। তারপর কি লাগে আমাদের ওই যে ভাইয়া আমাদের এরপরে লাগে হলো ধাপ বিচ্যুতি। তারপরে লাগে কি আরও আসলে ধাপ বিচ্যুতি, FIUI। ঠিক আছে, তারপর সামেশন অফ FIUI। এর মধ্যে মধ্যক যদি নির্ণয় করতে যাই, মধ্যকের জন্য আমাদের কি কি লাগবে, আমাদের এক্সট্রাভাবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। যদি এই সবগুলো দিয়ে দিই, একটা যখন হয়ে গেল, একটা ছক যখন হয়ে গেল, তুমি যখন খ নাম্বারে এই ছকটা দিয়ে দিছো, চিন্তা করো খ নাম্বার বা ক নাম্বারে এই ছকটা দিয়ে দিছো, গ নাম্বার কোশ্চেনে তুমি অ্যান্সার করতে এসে জাস্ট এইভাবে লিখবা, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। আর কিছু লেখা লাগবে না, আর কিছুই লেখা লাগবে না। তোমার এক্সট্রাভাবে একটা ছক বানানো লাগবে না। যদি তোমার এক্সট্রাভাবে একটা ছক বানানোর টাইম বেঁচে যায়, তুমি বহুত টাইম সেভ করছো, বুঝতে পারছো? অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট তুমি এমনিই সেভ করছো। ওকে, 10 থেকে 12 মিনিট এমনিই সেভ করছো। এরপরে আরেকটা আসি, এরপরে আরেকটু বলি তোমাকে। তোমার যদি এবার চিত্র আসে, কি আসে ভাইয়া? চিত্র আসে। চিত্র আঁকতে আঁকতে কী কী লাগে ভাইয়া তুমি অলরেডি জানো। হ্যাঁ, আমরা যখন কি লিখবে, আয়তলে কাকি, হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে। ঠিক আছে, আমরা যখন কি লাগে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে। আমরা যখন মনে করো ওই যে অজীব রেখা আঁকি, তখন ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আমরা যখন আসলে কি লিখি, আমরা ওই যে মধ্যমানগুলো যোগ করে যেটা হয় সেটা হলো যে বহুভুজ, গণসংখ্যা বহুভুজ থাকে, তখন আমাদের কি লাগে, ওই যে শ্রেণী মধ্যমান লাগে। সো এই জিনিসগুলো তুমি এক্সট্রাভাবে তোমার যেই ক্যালকুলেশনই থাকুক না কেন তার সাথে তুমি অ্যাড করে নিলাম। যদি অ্যাড করে নাও, তোমার একটা এক্সট্রা ছক বানানো থেকে তুমি বাইচা গেলে। একবার যদি একটা এক্সট্রা ছক দিয়ে বাইচা যাও ভাইয়া, তাহলে তো ভালো না? তাহলে তো ভালো, আমরা তো এফিসিয়েন্সি চাচ্ছি। তো সো প্লিজ আবার বলতেছি, একটা ছক বানাবা। তুমি দেখবা তোমার কাছে যে দুটো কোশ্চেন আছে কি কি লাগবে, রিকোয়ারমেন্টগুলো কি কি, সূত্রে কি কি লাগতেছে, এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো বোঝার পরে তারপরে তুমি অ্যান্সার করতে যাবা, তার আগে অ্যান্সার করতে যাবা না। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আবার বলি, তুমি যদি বুঝতে পারো এখন কাজ করো, এইখানে একটা কমেন্ট করে যাও যে ভাইয়া বুঝতে পারছি, এই জিনিসটা আমার ডান। ওকে, এই জিনিসটা একটু কমেন্ট করে যাও। এরপরে তোমাকে যদি বলি, আমাদের বেশ কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করবো। রেডি সবাই? আমাদের এখানে দেখো একটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে, এটা তোমার প্রথমেই মাথা লাগার করা। সো আমার যদি এত কিছু সবগুলো সেভ করা লাগবে, অন্তত চিত্রের জন্য আমার একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে আসা উচিত ছিল। কিন্তু যেহেতু আমি দুইটা আলাদা আলাদা কোশ্চেন করছিলাম, অ্যাকচুয়ালি দুইটা আলাদা কোশ্চেনকে আমি একসাথে জুড়ে দিয়েছি। সো আমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাক, ওইটাকে বিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে, অবিচ্ছিন্ন করে নিব, প্যারা নেই। সো প্রথম কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা কি? এটা একটা সংজ্ঞা আছে, পুরোপুরি ভালো একটা সংজ্ঞা আছে, যেটা আমি আসলে তোমাদেরকে লেখাইতে চাচ্ছি না, জাস্ট তোমরা দেখে নাও। কেন্দ্রীয় প্রবণতা কি? উপাদানসমূহের কেন্দ্রীয় মানের দিকে। কিসের মানের দিকে? এই যে দেখো কয়েকটা জিনিস, একটা সংজ্ঞার, তোমার ফিজিক্সের সংজ্ঞা কেমন পড়ে আমি জানি না, বাট কয়েকটা জিনিস তোমার হাইলাইট করা লাগে। হ্যাঁ, উপাত্তগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ঠিক আছে ভাই, দুইটা জিনিস জাস্ট তোমার যদি থাকে, তোমার সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস, তুমি কীভাবে লিখলে ডাজেন্ট ম্যাটার, মুখস্থ হোক বা না হোক, মাথা রাখার কোনো দরকার নেই। তোমার উপাত্তসমূহ কেন্দ্রীয় কোনো মানের দিকে যদি পুঞ্জীভূত হয়, তাহলে সেটাকে কি বলে ভাই? কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার বলতেছি, আই রিপিট ওয়ান্স এগেইন, যে উপাত্তগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার বা জমা হওয়ার যে প্রবণতা, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার আমাদের বলে কেন্দ্রীয় মান একটি সংখ্যা, এবং এই সংখ্যার উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে, এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয়। ঠিক আছে, এটা সংখ্যা মূলত। ঠিক আছে, সো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা করে আমাদের? গাণিতিক গড়, গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড়, ঠিক আছে, গড়, মধ্যক, প্রচুরক। শুধুমাত্র গড় লিখলে হবে তোমার, গড়, মধ্যক, প্রচুরক, এটা হলো আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এরপরে দেখো ভাই, আমাদের তারপরে কোশ্চেন কি? প্রচুরক কি? ঠিক আছে, প্রচুরক কি? প্রচুরক সূত্রটি অর্থ সহ লেখো। এটা হলো আমাদের প্রচুরক। ঠিক আছে, প্রচুরক কি? আমাদের প্রচুর পরিমাণে থাকবে এমন জিনিসপত্র হলো আমাদের প্রচুরক বোঝায়। প্রচুরক সূত্রটাকে তুমি যদি ভালো করে লেখো, এটা হলো প্রচুরক সূত্রটাকে ভালো করে লেখা আর কি। ঠিক আছে, এই ধরনের তোমার কোশ্চেন আসে, এভাবে চলো। প্রচুরক তো নির্ণয় করে ফেলাম, এবার আসলে আমরা প্রচুরকটা নির্ণয় করি। ঠিক আছে, প্রচুরক সূত্রটা মনে আছে, রাইট? চলো এবার আমরা ম্যাথ করি, এবার আমরা আসলে ম্যাথে ঢুকে যাই। প্রচুরক সূত্রটা কি ছিল? প্রচুরক সূত্রটা কি ছিল আমাদের? যদি আমাদের প্রচুরক পাইতে চাই, সেটার জন্য আমাদের প্রথমে পাইতে হবে কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্লাস আমাদের F1, যেটা হলো প্রচুরক শ্রেণীর সেটা হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা।
পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর নিচে হবে আমাদের F1 প্লাস F2 ইন্টু H। ঠিক আছে, F2 কি আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। সো আমাদের কী কী লাগবে সেটা তোমাকে একটু বুঝায় বলতেছি। সো এখানে প্রথমে আমাদের শ্রেণীব্যক্তি লাগবে। কী লাগবে আমাদের? শ্রেণী, আমরা যা কিছু আছে বসায় দিব। আমাদের এখানে কি আছে? শ্রেণীব্যক্তি আছে, ব্যক্তি আছে, বসানোর পরে শ্রেণীব্যক্তি আছে, আমাদের কি আছে? গণসংখ্যা আছে, গণসংখ্যা আছে, সংখ্যা আছে। এরপরে আমরা কি করব? আর কিছু লাগে না, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দিয়েই আসলে এটা করা যায়। শ্রেণীব্যক্তি গণসংখ্যা দিয়ে কিন্তু এটা করা যায়, ঠিক আছে। দেখো, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা ছাড়া কিন্তু এখানে আর তেমন কিছু লাগে না। ওকে, শ্রেণী মধ্যমান বলো যাই বলো না কেন, এই দুটা দিয়ে আসলে কিন্তু করা যায়। হ্যাঁ, সো আমরা একটু করি, সমস্যা নেই, একটু করি। দেখো ভাইয়া, আমাদের এইখানে এইটা মুছে দিলেও হবে। আমরা জাস্ট দুইটা মানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে আসলে করতে পারবো। যা যা দেওয়া আছে এখানে সেটা দিয়ে করতে পারবো। যদি করি, দেখো প্রথমে হবে আমাদের 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, তারপর হবে 51 থেকে 60, তারপরে হবে হলো 61 থেকে 70, তারপরে হবে হলো 71 থেকে 80, তারপরে হবে হলো কত? 80 থেকে 90, 81 থেকে 90, তারপরে হবে 91 থেকে 100। ঠিক আছে, লিখে ফেললাম, লেখা শেষ। এরপরে আমরা একটু বলবো যে 31 থেকে 40 যদি বলি 4 জন, হ্যাঁ, 41 থেকে 50 হলো 6 জন, 51 থেকে 8 জন, হ্যাঁ, 61 থেকে 12 জন, এরপরে হলো 71 থেকে 9 জন, তারপরে হলো 81 থেকে 90 জন পর্যন্ত হলো 7 জন, আর এখানে হইলো লাস্টে হলো 4 জন। হ্যাঁ, তাহলে টোটাল কতজন আছে আমাদের? তুমি যদি হিসাব করো, কতজনের কথা বলছিল আমাদের? 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 9 প্লাস 7 প্লাস 4। ওকে, টোটাল 86 জনের কথা বলছিল। আবার বলি, 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 9 প্লাস 7 প্লাস 4, টোটাল 50 জন। 86 জন হিসাব করতেছি কেমন? 50 জন। কত? এনের মান কত আমাদের? 50 জন। এনের মান কত লিখে ফেললাম আমরা? 50 জন। সো এনে মান আমরা 50 জন লিখে, এনে মান এখানে লাগবে না আমাদের। এখানে শ্রেণী ব্যবধান তোমাকে যদি নির্ণয় করি যে শ্রেণী ব্যবধান কত ভাইয়া, দেখো ভাইয়া শ্রেণী ব্যবধান হলো যেহেতু এটা অবিচ্ছিন্ন, দেখো ভাইয়া এটা হলো আসলে বিচ্ছিন্ন, ঠিক আছে, বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তার মানে H ইজ ইকুয়াল টু হবে শ্রেণী ব্যবধান 40 মাইনাস 31 যোগ 1। সো সেটা হবে হলো, দেখো 40 থেকে তুমি 31কে বাদ দাও, হ্যাঁ, তার সাথে তুমি 1 যোগ করো, সেটা হবে আমাদের কত? 1 যোগ করো, তারপরে তুমি হবে এই জিনিসটা 10। মান কত হবে? 10। H এর মান কত হবে? 10 হবে। এবার তোমাকে F1 এর মান একটু চিন্তা করি। F1 কি আমাদের? হ্যাঁ, প্রচুরক শ্রেণী গণসংখ্যা। এখানে প্রচুর পরিমাণে কি আছে? প্রচুর পরিমাণে কোনটা আছে? প্রচুর পরিমাণে গণসংখ্যা কোথায় আছে? এই যে, হ্যাঁ, এইখানে আছে প্রচুর পরিমাণে শ্রেণী গণসংখ্যা। ঠিক আছে, যদি তার মানে আমাদের F1 এর মান হবে প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, সেটা কত? -8। ওকে, এবার F1 এর মান তো কত বের হলো? 12 থেকে 8 বাদ দাও, 4 বের হইলো। ঠিক আছে, একই রকমভাবে তুমি যদি F2 এর মান বের করতে যাও, F2 এর মান কত হবে? F2 ইজ ইকুয়াল টু, দেখো F2 ইজ ইকুয়াল টু হবে হলো, F2 ইজ ইকুয়াল টু হবে, দেখো 12 থেকে 9 বাদ, কত বাদ? 12 থেকে 9 বাদ, তার মানে অ্যান্সার কত হবে? 3 হবে। এখানে 3, এখানে 4, 4 আর 3 আসতেছে, কত আসতেছে? 4 আসতেছে, 3 আসতেছে। সো এখন যদি মানগুলো বসায় দিই, H এর মান বসায় দিই, সমস্ত মান যদি বসায়, তাহলে L, আচ্ছা সরি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা যদি তোমাকে বলি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটা হলো প্রচুরক শ্রেণী, এর নিম্নসীমা হলো 61। তার মানে L এর মান কত আমাদের? 61। তার মানে L ইজ ইকুয়াল টু 61, F1 ইজ ইকুয়াল টু আমাদের 4, F2 ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ, যদি হয়, এবং H এর মান যদি আমাদের হয় 10, সুতরাং আমরা বলতে পারবো যে ভাইয়া আমাদের মধ্য কত বলছো? প্রচুরক না, প্রচুরক কত? এল এর মান কত আমাদের? 61। এল এর মান কত আমাদের? 61। এই যে সূত্রে বসায় দিব, দেখো ভাইয়া এই সূত্রে বসায় দিচ্ছি, একটু দেখো সবাই। 61, তারপরে তোমার কত আসে তুমি আমাকে অবশ্যই কমেন্টে জানাও। F1 এর মান কত আসে আমাদের? 4 আসে, নিচে হলো 4 প্লাস কত আসে আমাদের? 4 আর 4 প্লাস 3 ইন্টু আমাদের এখানে মান H এর মান কত আসে? 10 আসে। সো আমাদের আলটিমেটলি মান কত আসে? 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3, হ্যাঁ, ইন্টু আমাদের 10। ঠিক আছে, এটা হলো আমাদের মান প্লাস 61। তো আমাদের টোটাল মান আসবে হলো 66.71। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? 66.71, এটা হবে আমাদের প্রচুরক। ঠিক আছে, চলো একটু মানটা মিলে দেখি। 66.71, দেখি তো আমাদের অ্যান্সারটা মিলে কিনা। দেখো আমরা এই যে আমি তোমাকে বলছিলাম না, একটা ছক বানাবা যার মধ্যে সব থাকে,
এটা হলো সে একটা ছক। দেখো ভাই আমাদের প্রচুরক বের করতে কিন্তু বেশি জিনিস লাগে না, আমাদের শ্রেণীব্যক্তি লাগে, গণসংখ্যা লাগে। কিন্তু ভাইয়া তুমি জানো আমাদের যদি আসলে কী বের করতে, সংক্ষিপ্ত পদ্ধতি গড় বের করতে চাই, আমাদের তার সাথে আসলে মধ্যমান লাগবে, আমাদের সাথে তার সাথে মনে করো আমাদের ধাপ বিচ্যুতি লাগবে, তার সাথে আমাদের লাগবে হলো গণসংখ্যা বিচ্যুতি, গণসংখ্যা ধাপ বিচ্যুতি, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণফলও লাগবে, এবং তারপর আমাদের ক্রমযুক্তির সংখ্যাও লাগবে, এফআই এক্সআইও লাগবে। ঠিক আছে, এই সমস্ত কিছু যখন আমাদের লাগবে আমরা লিখে রাখছি আগে থেকে, আমরা আগে থেকে লিখে রাখছি। ঠিক আছে, সব কিছু এক ছকে লিখছি, আমি বারবার কপি পেস্ট করিনি। ঠিক আছে, আমি কি করছি এক ছকে, একবার যদি তুমি লিখতে পারো, একবার যদি একটা ছক তুমি যদি এখানে অঙ্কন করতে পারো, এনাফ, মোর দেন এনাফ। ওকে, সো ফাইনালি আমি মানটা দেখি অ্যান্সারটা মিলছে কিনা আমাদের। অ্যান্সারটা হলো আমাদের 66.7। দেখছো অ্যান্সারটা মিলে গেছে। ওকে, 66.7। আমি একটা ছক বানাইছি, আমার যতগুলো কোশ্চেন আছে, হ্যাঁ 3টা কোশ্চেন, 3টা সূত্রের কোশ্চেন, 3টা সূত্রের জন্য একটা মাত্র ছক বানাইছি। ওকে, পরেরটা চলে যাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি মনে আছে? গড় যদি আমি নির্ণয় করতে চাই সংক্ষিপ্ত পদ্ধতিতে, তখন গড়ের সূত্র কি? সূত্র হলো প্রথমে এ, হ্যাঁ এ কি আমাদের আনুমানিক গড়, এ প্লাস কি হবে আমাদের বলো তো, এ প্লাস আমাদের এই যে দেখো আনুমানিক গড় যখন আমরা নির্ণয় করতে গেছিলাম, আনুমানিক গড় যখন আমরা নির্ণয় করতে গেছিলাম, আনুমানিক গড় কি কোনো একটা মধ্য হবে, তাই না? সো দেখো আনুমানিক গড়, এই যে আমাদের যখন আনুমানিক গড় নির্ণয় করতে গেছিলাম তখন আমরা কি দেখছিলাম, দেখো এই যে আমরা যখন গড় নির্ণয় করতে গেছিলাম, আমাদের আনুমানিক গড় আমাদের নির্ণয় করতে হবে একটা মূলত একটা মধ্য কি হবে আনুমানিক গড়, কিন্তু আনুমানিক গড় প্লাস আমাদের সামেশন অফ এফআই এফ ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। দেখছো এই সূত্রটাই আমরা ঠিক ওখানে বসায় দিব, এই সূত্রটাই আমরা ঠিক ওখানে যা বসায় দিব। সো আমাদের এফআই ইউআই আমাদের সূত্র হবে একদম, আমরা যদি এখন তোমাকে ডাইরেক্টলি বলি যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমাদের এখানে হবে সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই এন ইন্টু আমাদের এইচ। এটা হলো আমাদের সূত্র, এটা হলো আমাদের গড় নির্ণয়ের সূত্র। সো আমাদের কী কী লাগবে একটু বলি তোমাকে। প্রথমেই আমাদের এটা যদি নির্ণয় করতে যাই, আমাদের শ্রেণী ব্যক্তি লাগবে, শ্রেণী ব্যক্তি পেয়ে গেলাম। ঠিক আছে, শ্রেণী ব্যক্তি পেয়ে গেলাম, শ্রেণী ব্যক্তি পেয়ে গেলাম। এরপরে কি ভাইয়া, এরপরে হলো গণসংখ্যা, তাই না? এরপরে শ্রেণী গণসংখ্যা দরকার নেই, আমরা একটা কাজ করি, আমরা একটু মধ্যক নির্ণয় করবো। কেন মধ্যক নির্ণয় করবো তোমাকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা দেখাচ্ছি, এখানেই দেখো এইখানে জিরো কোথায়, ঠিক এই জায়গায় না, এই জায়গায় না, এই জায়গায় না, দেখো এখানে জিরো ধরছি কেন ভাইয়া, কারণ মধ্যক হলো 65.5, হ্যাঁ মধ্যমান হলো 65.5, আর আমরা এই যে এর মান কত ধরছি ভাইয়া, এর মান আমরা 65.5 ধরছি, তার মানে এইটা হলো মধ্যমান। শ্রেণী মধ্যমান হলো আমাদের আনুমানিক গড়, কোনো এক জায়গায় শ্রেণী মধ্যমান হলো আমাদের আনুমানিক গড়। সো এখন একটু চিন্তা করো, তার মানে আমাদের শ্রেণী ব্যক্তি আছে, শ্রেণীর পাশেই আমাদের শ্রেণী মধ্যমান থাকা লাগবে, শ্রেণী মধ্যমান। এরপরে হলো আমাদের শ্রেণী মধ্যমান, এরপরে কি হবে আমাদের এইখানে যে মানটা হবে সেটা হলো গণসংখ্যা। কি হবে? গণসংখ্যা, হ্যাঁ এটা হলো আমাদের এফআই মেবি, হ্যাঁ। আর এরপরে হবে আমাদের ধাপ বিচ্যুতি, কিন্তু সুন্দর একটা সূত্র দেখে আসছো তোমরা, ঠিক আছে সুন্দর একটা সূত্র দেখে আসছো, আমি ওটা দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ধাপ বিচ্যুতি। এরপরে কি হবে আমাদের এফআই ইউআই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি আসলে গুণ হবে, সো তখন যে মানটা আসে আর কি। ঠিক আছে, আমাদের কি হবে, ধাপ বিচ্যুতি গুণ হবে, তখন যে মানটা আসে আর কি। সো এরপরে ফাইনালি তোমাকে যদি একদম ফাইনালি বলতে চাই, আমাদের রিমোটটা, হ্যাঁ ফাইনালি যদি তোমাকে বলতে চাই তাহলে আমাদের মানটা কি আসবে, দেখো ভাইয়া এই যে আমাদের এফআই হলো গণসংখ্যা, এক্সআই হলো মধ্যমান বোঝাচ্ছে। সো আমাদের এফআই ইউআই, দেখো ইউআই এর সুন্দর একটা সূত্র দেওয়া আছে, ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ ডিভাইড বাই এইচ। আবার দেখো এই যে লেখা ফেলে এখানে ইউআই ইজ ইকুয়াল টু, হ্যাঁ কি হবে আমাদের এফআই, দেখো ভাইয়া ইউআই ইজ ইকুয়াল টু হবে আমাদের এক্সআই মাইনাস এ ডিভাইড বাই এইচ। ওকে, এটা হলো আমাদের মান, এটা আমরা লিখবো সমস্যা নেই। ওকে, একটু দেখো এখন গণসংখ্যা, এবার ধাপ বিচ্যুতি, এরপর এফআই ইউআই, হ্যাঁ যদি হয়ে যায় তার মানে এখন আর কিছু লাগে না কিন্তু, সো চলো আমরা শুরু করি। প্রথমেই আমাদের দিব হলো 31 থেকে 40, ঠিক আছে। সো শ্রেণী মধ্যমান কত আমাদের, তুমি কি করবে 31 আর 40কে যোগ দিবা, 31 এবং 40কে যোগ দিবা। ঠিক আছে, কত আসে 71কে 2 দ্বারা ভাগ দিবা, ও সর্বোচ্চ মান সর্বনিম্ন মানকে যোগ দিবা, 2 দ্বারা ভাগ দিবা, কত আসে 35.5। ঠিক আছে, একই রকমভাবে 40 থেকে 51, ঠিক আছে সরি 41 থেকে 50, তারপর হলো 51 থেকে 60, 61 থেকে 70, ঠিক আছে 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এটা হলো মান, হ্যাঁ। আর এখানে 35.5, এখানে হলো 45.5, এখানে হলো আমাদের 55.5,
এখানে হইলো আমাদের 65.5, এখানে হইলো আমাদের 75.5, এখানে হইলো আমাদের 85.5, এখানে হইলো আমাদের 95.5। ওকে, সো এটা হলো আমাদের সেই মানগুলো, সরি এটা হলো আমাদের সেই মানগুলো। ওকে, আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, লাইফ ইজ আ বিগ হিউজ, লাইফ এ বিগ না, ইটস এ হিউজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা আমরা সলভ করে ট্রাই করতেছি, কিন্তু কী হয় জানো, এই যেরকম লাইনগুলো আঁকা বাঁকায় যায়, যার কারণে মনে করে কী করি আমরা আটকায় যাই, আমরা মনে করি অ্যাকচুয়ালি আঁকা বাঁকা আটকা যায় না, অ্যাকচুয়ালি আমরা মনে করি আমরা আটকে গেছি। খেয়াল করো, সবগুলো লাইনের মধ্যে ফাঁকা নেই, কিন্তু কয়েকটা লাইনের মধ্যে ফাঁকা এমনি দেখা যায়। সো কখনো যদি এক্সট্রাক্ট ফিল করো, মনে রাখবা লাইনের ফাঁকা কোথাও না কোথাও দেওয়া আছে, সো সার্চ ফর দ্যাট। ওকে, সো চলো শুরু করে দিই। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আটকা যাওয়া যাবে না, লাইফকে বেশি সিরিয়াস নিলে লাইফ তোমাকে খেয়ে দেবে। ওকে, মাথায় রেখো। সো এরপর কি গণসংখ্যা, গণসংখ্যার কথা যদি আমি বলি, গণসংখ্যাগুলো বসায় দিই, 4, 6, তারপরে কত আমাদের 8, কালারফুল গণসংখ্যা আমাদের 12, তারপরে হলো আমাদের কত 9, তারপরে হলো কত আমাদের ওখানে 7, এরপরে ফাইনালি আমরা বলতে পারবো 4। ওকে, 4। সো আমাদের এটা হলো কি আমাদের মিস্টার এক্সআই, এটা হলো মিস্টার এফআই। হ্যাঁ, এবার আমি যদি ধাপ বিচ্যুতির কথা বলি ভাইয়া, আমি চিন্তা করব যেহেতু আমাদের বলছিলাম না ওই যে মানটা, যেটা আসলে আমাদের ধরে নিতে হবে আনুমানিক গড়। আনুমানিক গড় কীভাবে ধরে নেব, দেখবো কেন্দ্রীয়ভাবে প্রবণতাটা কোথায়। কেন্দ্রীয়ভাবে প্রবণতাটা দেখো মাঝখানের দিকে আসে, গণসংখ্যা বেশি আসে কোথায়, মাঝখানের দিকে। তোমার কি দেখতে হবে ভাই, আবার বলতেছি, তোমার কি দেখতে হবে, মাঝখানের দিকে আসে গণসংখ্যা বেশি আসে। মাঝখানের দিকে গণসংখ্যা কোথায় বেশি আসে, এইখানে আসে। সো এর পাশেই যে আমাদের এই যে মানটা আছে না 65.5, এটাই হলো আমাদের এ, এটা হলো আমাদের এ, যেটাকে আমরা বলবো a = 65.5। হ্যাঁ, এটাই কি আমাদের আনুমানিক গড়, আমরা ধরে নিচ্ছি আনুমানিক গড়। এখন আনুমানিক গড় যদি আমি পরেরটাকে ধরতাম সমস্যা নেই, মাইনাস প্লাস হয়ে কাটাকাটি চলে যেত, ঠিক আছে, ওটা আপনি তোমার প্যারা খাইতে হবে না। এবার ধাপ বিচ্যুতির সূত্র মনে আছে, ধাপ বিচ্যুতি ইজিগুলো ছিল এইটা না, ধাপ বিচ্যুতি ইজিগুলো ছিল কত, এইটা ছিল। সো আমরা যদি ওখানে একটু বসাই, আমাকে একটু বলো এই সরস্বতী বরাবর এখানে কত আছে আমাদের, এক্সআই কত আছে আমাদের, এক্সআই আছে হইলো 65.5। 65.5 থেকে আমাদের আনুমানিক গড়টাকে বাদ দিই, 65.5কে বাদ দিলাম, ডিভাইড বাই করলাম, এইচের মান হলো যেহেতু 10, এই যে 10 ভাগ দিয়ে দিলাম। হ্যাঁ, মান কত আসবে ভাইয়া, উপরে 0 নিচে 10, আলটিমেটলি আমাদের মান 0ই আসবে। এটা গেলো একটা, তার মানে এখানে 0 আসবে। এবার যদি তুমি উপরে চলে যাও তাহলে 55.5 কত আছে, 55.5 এক্সআই এর মান, এবং তারপরে আছে কি আমাদের 55.5 থেকে 65.5 বাদ দিব, মানে আনুমানিক গড়টাকে বাদ দিব। হ্যাঁ, তাকে 10 দ্বারা ভাগ করব। এটাই কি আমাদের ওই যে ইউআই এর মানের কথা বললাম না, এটাই হলো আমাদের ইউআই এর মানগুলো। এটা হলো U1, মানে ইউ, চিন্তা করো এটাও আমাদের ইউআই, সবগুলো ইউআই এর মান। এখানে চিন্তা করো মাইনাস কিছু একটা পাবা, দেখো কত আমাদের কত 55.5 আছে না, মাইনাস 65.5, তো 10 থাকে, -10 উপরে থাকে, নিচে 10 থাকে, তার মানে -1 পাবা। একই রকমভাবে দেখো ভাইয়া, উপরের দিকে যখন যাবা না, যত উপরের দিকে যাবা, যেহেতু আমাদের আনুমানিক গড় থেকে 10 করে পার্থক্য আছে, তার মানে এখানে আমাদের -1 পাবা, এখানে আমাদের -2 পাবা, এখানে আমাদের -3 পাবা। ওকে, আর যদি যতক্ষণ নিচে যাবা, যত নিচে যাবা আমরা তত 1, 2, 3 এভাবে করে পাবো। এখন তোমার কাজ হবে কি, এফআই আর ইউআই গুণ করা। কি গুণ করা, এফআই আর ইউআই গুণ করা। দেখো ভাই আবার বলতেছি, কি গুণ করবা তুমি, এফআই আর ইউআই। এই যে আমাদের এফআই আছে না, মানে গণসংখ্যা, আর আমাদের ধাপ বিচ্যুতির গুণ করবা, এটা হলো ইউআই। গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি তোমার গুণ করা লাগবে। যদি গুণ করো তাহলে কি আসে, 4 × 3, 3 4 কত আসবে, -12। 6 × 2 কি আসবে, 6 2 × 12 মাইনাস, ঠিক আছে। 8 × 1 -8, 12 × 0 0, হ্যাঁ, 9 × 1 9, 7 × 2 7 2 × 14, হ্যাঁ, 4 × 3 3 4 12। তাহলে টোটাল মান কত আসে দেখো তো বাবা, -12 -12 -8 +9 +14 +12, মান কত আসবে, 3 আসবে। কত আসবে, 3 আসবে। তার মানে সামেশন অফ এফআই ইউআই এর মান কত আসবে আমাদের, 3 আসবে। সো দেখো আমাদের একটা মান বের হয়ে গেল, এফআই ইউআই এর মান 3, এইচ এর মান আমাদের অলরেডি জানা আছে, সেটা কত আমাদের 10, এন এর মান আমাদের অলরেডি জানা আছে, সেটার মান কত আমাদের, কত ওই আগেরবার পাইছিলাম না 50, কত পাইছিলাম 50 পাইছিলাম। আনুমানিক গড় সেটার মান আমরা জানিয়ে গেছি 65.5। এবার মানটা মশাই মানটা বসাও। যদি এই মশাইরা বসাও মানটা, তাহলে বুঝতে পারবা গড় আসবে হলো অনেকটা এরকম, যেখানে 65.5 প্লাস আমাদের উপরে কত আসবে আমাদের 3, নিচে আসবে কত আমাদের, এন এর মান হইলো আমাদের 50, আর এদিকে হবে আমাদের এর মান 10, মানটা আসবে 65.5
যোগ 3 ডিভাইডেড বাই 5 50 ইন্টু 10, তোমাদের মান আসবে হলো কত 66.1, কত আসবে 66.1, এটা হবে আমার অ্যান্সার। তোমার অ্যান্সার কী হবে অবশ্যই তুমি জানাবা। আমার তো 65.1 আসছে, তোমার কী কী অ্যান্সার আসছে অবশ্যই তুমি ডিটেলসে জানাবো আমাকে। ওকে, দেখি তো আমার অ্যান্সারটা মিলছে কিনা। হ্যাঁ দেখি তো, এই যে 61.1 আমার মিলে গেছে, 66.1 আমার মিলে গেছে, আশা করি তোমারও মিলবে। ওকে, একটা কাজ করো, একটা এক্সপেরিমেন্ট করে দেখো না। এই যে 65 জায়গায় তুমি চিন্তা করো, ওই যে এখানে আমরা যখন চিন্তা করলাম না যে ভাই আমাদের ধাপ বিচ্যুতি শুরু হয়েছে কোথা থেকে, তা ধাপ বিচ্যুতি বাদ দাও, তুমি আসলে আনুমানিক গড় কোনটাকে ধরছিলে, এটাকে ধরছিল, এটাকে না ধরে আনুমানিক ঘর এটা ধরে দেখো তো, দেখবার তোমার একই মান আসছে। আনুমানিক গড়কে ওইটা ধরা, তারপরে দেখো তুমি সব কিছু আবার ক্যালকুলেশন করো, এটাকে আনুমানিক গড় ধরা, ধাপ বিচ্যুতি আবার ক্যালকুলেশন করো, ধাপ বিচ্যুতি ক্যালকুলেশন করার পরে আবার গাণিতিক মানে গড় নির্ণয় করতে যাওয়া সংখ্যিত হইতে দেখবা তোমার একই মান আসে। ঠিক আছে, কারণ কি মাইনাস প্লাসে কেমন যেন করে মিলে যায়। সো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই যে আসলে এটা সমস্যা হবে, এটা কোনো সমস্যা হওয়ার কথা না, হবেও না, প্যারা খাওয়া না। ওকে, সো ডান এইটুকু, চলো সামনে যাই আমরা। সো এরপরে মধ্যক নির্ণয়, আমরা এতক্ষণ সংক্ষিপ্ত বইতে গড় নির্ণয় করছি, আমরা কি জানো প্রচুরক নির্ণয় করছি, এবার আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যকের সূত্রটা কি মনে আছে তো, রাইট? মধ্যকের সূত্রটা হলো এরকম, FM এবং FC আছে, এটা জাস্ট মনে রাখো। মধ্যকের সূত্রে FM FC থাকে, তো মধ্যক যদি হয় সেটা হবে কি আমাদের, সেটা হবে হলো L অবশ্যই প্লাস N ডিভাইডেড বাই 2 মাইনাস কী হবে FC বার্সেলোনাকে বাদ দিবা, হ্যাঁ, এবং আমাদের উপরে কি থাকবে, আমাদের H মশায় থাকবে, নিচে হলো FM থেকে যাবে। ঠিক আছে, FM থেকে যাবে, আবার বলতেছি জিনিসটা ভালো করে মাথায় নাও। ঠিক আছে, আমাদের FM নিচে থাকবে, আমাদের FM নিচে থাকবে, FM রেডিও নিচে থাকবে, FC বার্সেলোনাকে বিয়োগ দিতে হবে, আর উপরে আমাদের H থেকে যাবে। এটা যদি মনে রাখতে পারো সব কিছুই পারবা। ওকে, তো চলো এবার শুরু করে দিই। আমাদের FM আর FCর পরিচয় তো মনে আছে, রাইট? আমাদের এটা তো এলটা তো আমরা বুঝতে পারছি, এই যে এটা তো নিম্নসীমা কী ভাই, মধ্যক শ্রেণী নিম্নসীমা। আর মধ্যক নির্ণয় করতে কী লাগে, ক্রমজিত গণসংখ্যা লাগে। সেটা কোথায় লাগে আবার, FC বার্সেলোনায় লাগে ভাইয়া, FC বার্সেলোনায় লাগে। ওকে, সো মনে আছে, একটু কম্পোনেন্টগুলো আরেকবার দেখে আসি। কম্পোনেন্টগুলো আরেকবার যদি দেখে আসি তাহলে দেখো, এই যে খুব সুন্দর কম্পোনেন্টগুলো আরেকবার দেখি, মানে দেখতে তো দোষ নাই, ক্লাসই তো করতেছো তাই না, কম্পোনেন্টগুলো আরেকবার দেখি। এই যে আমাদের সেই কম্পোনেন্টগুলো, যে আমাদের এই যে এটা তো কী করলাম, এটা তো আমাদের প্রচুরক নির্ণয়, আমাদের এটা তো মধ্যক নির্ণয়। দেখো কম্পোনেন্টগুলো আবার দেখে, FC বার্সেলোনা হলো যোজিত গণসংখ্যা বোঝায়, FC বার্সেলোনা যোজিত গণসংখ্যা বোঝায়, কিন্তু আমাদের FM রেডিও সেটা বোঝায় হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, মনে রাখো, FC বার্সেলোনা পূর্ববর্তী মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বোঝায়, FM রেডিও কি বোঝায় ভাইয়া, হ্যাঁ FM রেডিও বোঝায় হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বাকিটা একদম পানির মতো ক্লিয়ার। ওকে, বাকিটা একেবারে পানির মতো ক্লিয়ার। সো এবার যদি আমি হিসেবটা করতে আসি ভাইয়া, দেখো গ নাম্বারে এই যে খ3 যদি হিসাব করতে আসি, এটা কি আমাদের ওই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। ওকে, আর FM কি আমাদের FM রেডিও, রাইট? FM হলো কি ওই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কী হবে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ওকে, ডান। এইবার যদি আমাদের সেই ছকে ফেলাই দিই আমাদের সেই বিশাল ছক, ঠিক আছে, তুমি এবার বুঝতে পারতেছো আমাদের কী কী লাগবে। আমাদের লাগবে হইলো আমাদের L এর মান, হ্যাঁ L এর মান যদি নির্ণয় করি তাহলে আমাদের শ্রেণীসীমা লাগবে বা শ্রেণীব্যাপ্তি লাগবে, লিখে ফেলি। এবার আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে হইলো ওই যে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, যেহেতু আমরা নির্ণয় করছি তার মানে অবশ্যই মানে ওই যে বলে না ওই যে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। সো ক্রমযোজিত গণসংখ্যা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা আনতে হলে সেটাকে আমাদের গণসংখ্যা আনতে হবে, গণসংখ্যা এখানে লিখে ফেলবো। আর কি আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, না আর কিছু নাই। আমাদের এত বড় আঁকা দরকার ছিল না, আমাদের এত বড় আঁকার কোনো দরকার ছিল না, আমি একটু বেশি বড় এঁকে ফেলছি। ঠিক আছে, আমার অভ্যাস তো সব কিছু একসাথে করার, একটু বেশি বড় এঁকে ফেলছি, তো সব কিছু একসাথে হয়ে গেছে। সো চলো, আমি জীবনটাকে অনেক বড় দেখি, এই জন্য মেবি শ্রেণীব্যাপ্তি। এরপরে কি আমাদের, এটা হলো আমাদের মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হলো গণসংখ্যা, এটা হলো যোজিত গণসংখ্যা, তাইলেই হবে। ঠিক আছে, সো এবার যদি আমরা চিন্তা করি এক কত আমাদের 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, হ্যাঁ 71 থেকে 80,
এরপরে 81 থেকে 90, 90, 91 থেকে 100। যদি চিন্তা করি তাহলে এবার আমাদের হিসাবটা খুব সিম্পল হবে। কী কী হিসাব হবে ভাইয়া? প্রথমে তোমাকে চিন্তা করতে হবে 31 থেকে 40 যখন চিন্তা করো, 4, 6, হ্যাঁ 8, তারপরে হলো 12, 12, 9, 7, তারপরে কি আমাদের এখানে 4। ওকে 4। সো এখন যদি তোমাকে যোজিত গণসংখ্যার কথা বলি, কি বলবো আমি? তুমি যদি এবার যোজিত গণসংখ্যার কথা বলি তাহলে তুমি বুঝতে পারবা। এই যে তোমাকে যদি বলি যে ভাই তাহলে যোজিত গণসংখ্যা কি ভাইয়া? আমাদের এটা লেখা ফেলে 4 আর 6, এখানে তো 4ই হবে, 4 আর 6 10, হ্যাঁ 6 আর 8 কত আমাদের, 10 আর 8 কত আমাদের 18, 18 আর 12 কত আমাদের 30, ঠিক আছে? 30 আর 9 39, 39 আর 7 হইলো আমাদের 46, 46 আর 4 কত আমাদের 50। সো এখানে আমাদের এনে মান 50, এখানে আমাদের 50 আসছে যোজিত গণসংখ্যার ক্ষেত্রে। সো এবার তোমাকে একটু দেখতে হবে যে হ্যাঁ মধ্যক কোনটা হবে। তুমি যদি মধ্যক নির্ণয় করতে যাও, দেখো এখানে 50 হলো আমাদের এনের মান কত আমাদের 50, 50, তাহলে 50 জোর, তার মানে আমাদের মনে মনে ভাই এই ক্যালকুলেশনটা আবার দেখাবো না কোথাও, ক্যালকুলেশন কোনো দেখাও না, ঠিক আছে? তার মানে আমাদের n/2 তম পদ বা তম মানটা যেখানে আছে এবং তার সাথে আমাদের n/2 প্লাস 1তম মানটা যেখানে আছে তাকে যদি সেই দুইটাকে একত্রিত করে তাদেরকে যদি বিভাগ করি তাহলে আমাদের আসলে মধ্যক শ্রেণীর মান বেরোয়। মানে সোজা কথায় এই দুইটা, মানে এটা তোমার পুরোটা করতে হবে না, সোজা কথা আমাদের n/2 এবং n/2 প্লাস 1তম পদ, এই দুইটা পদ যেখানে আছে, হ্যাঁ ক্রমযুক্ত গণসংখ্যা থেকে দেখবো যেখানে আছে সেটা হলো আমাদের মধ্যক, ঠিক আছে? সেটা হলো মধ্যক শ্রেণী। সেটা কি আমাদের মধ্যক শ্রেণী। আমাদের এখানে শ্রেণী বের করতে বলছে, মধ্যকটা বের করতে বলে নাই। আমাদের এখান থেকে আমাদের মধ্যক বের করতে পারবো না, শ্রেণী বের করতে পারবো। যদি আমি n/2 করি তাহলে আমাদের 25 এসে পড়ে, কত এসে পড়ে 25, আর এখানে আমাদের এসে পড়ে 26। সো 25 আর 26তম পদ কোথায় কোথায় আছে সেটা একটু লোকেট করতে হবে। তুমি যদি ভালো করে লোকেট করতে যাও 25 এবং 26তম পদ, দেখো এই যে 18 থেকে 30 পর্যন্ত আছে এই ঘরে, ঠিক আছে? এই ঘরে 18 থেকে 30 পর্যন্ত আছে, তার মানে ঠিক এই ঘরটার মধ্যেই আমাদের আছে, বা এই শ্রেণীর মধ্যেই আছে, এই যেই শ্রেণীটার মধ্যে আছে আমাদের কত, আমাদের 25 এবং 26তম পদ। 25 এবং 26তম পদ কোথায় আছে ভাইয়া? দেখো 18 থেকে 30 পর্যন্ত আছে এই ঘরে, ঠিক আছে? 61 থেকে 70 পর্যন্ত, হ্যাঁ এই ঘরে। সো আমাদের যদি এখন তোমাকে চিন্তা করতে বলি তাহলে আমাদের ওই যে শ্রেণীর নিম্নসীমা কত আমাদের 61। কোন শ্রেণী আমাদের? মধ্যক শ্রেণী কোনটা? এটা হলো আমাদের মধ্যক শ্রেণী, নিম্নসীমা 61। এরপরে চিন্তা হলো এফসি বার্সেলোনাকে নিয়ে, সেটা মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হলো 18। কত আমাদের? মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফসি বার্সেলোনা হলো 18। এবং তারপরে এফএম এর কথা যদি জিজ্ঞেস করি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটা হবে কত আমাদের 12। অনেকে 30 লেখা ফেলবে, ভাইয়া 12 কত হবে আমাদের 12, এফএম কত আমাদের 12, এটাই তো আমাদের ভুল হয় 12। এবার যদি আমাদের ফাইনাল চিন্তা করি, আবার আমাদের কি লাগবে? আমাদের এইচ লাগবে। এইচ এর মান আমরা অলরেডি জানি 10। এন এর মান কত আমাদের? এন এর মান হলো 50। 50 যদি হয় তাহলে সূত্র হলো কি? সূত্র যদি বসা দিই তাহলে মধ্যক অনুযায়ী আমরা যে সূত্রটা আছে সূত্রটা বসা দিই। এল এর মান কত ভাই? 61। এরপরে মান কত? n/2 মানে কত? 50/2। ওকে, মাইনাস আমাদের কি হবে? এফসি হবে। এফসি কত আমাদের? এফসি হলো আমাদের কত? কই গেল আমাদের? এফসি হলো আমাদের 18, এইচ হলো আমাদের 10, এফএম হইলো কত? এফএম হইলো কত আমাদের? এফএম হইলো আমাদের 12। যদি করি আমাদের যে মানটা আসবে সেই মানটা হলো এরকম 25 - 18 ইন্টু 10 /12 এত প্লাস 61। সো আমাদের অ্যান্সার আসবে হলো 66.83 মতো। এটা আমাদের অ্যান্সার। তোমার কত আসছে সেটা তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের শেষ সূত্রগুলো শেষ। এবার আমাদের কি চিত্রগুলো আছে, রাইট? তো চিত্রগুলো একটু মাথা ঠান্ডা করো, এটা লাগলে একটু 5 মিনিট 2 মিনিট হাইটে আসো, বাট আমাদের এখন চিত্রটা শুরু করতে হবে। সবাই রেডি তো? রেডি হলে আমি তোমাদের শুরু করে দিচ্ছি। দেখো একটু মানটা মিলে নিই আগে, তার আগে হ্যাঁ 66.83 এটাই আসছিল আমার। আয়তলীয় কঙ্কন, সবচেয়ে সহজ চিত্র হলো আয়তলীয় কঙ্কন, কিন্তু এখানে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসটা কি? আয়তলীয় কঙ্কনের মধ্যে এবার আমার হাতের লেখা দেখবা খুবই ভালো হয়ে গেছে। কেন ভাইয়া? কারণ আমি এখন বেশি একটা লিখবো না। আয়তলীয় কঙ্কনের মধ্যে সবচেয়ে সুবিধাজনক জিনিস কি? এক্স অক্ষ বরাবর সবচেয়ে, মানে এটা হলো সবচেয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে। কি থাকে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি থাকবে, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আমাদের? ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? গণসংখ্যা থাকবে।
যদি আমি গণসংখ্যা বসাই তাহলে এবার আমাদের মানটা বসাতে হবে। তো এখানে একটা লেখা লিখতে হবে, সেই লেখাটা একটু লিখে নাও। এখানে একটা লেখা লিখতে হবে, সেই লেখাটা একটু লিখে নাও, ঠিক আছে? তো আমাদের ছকে যা আছে, আমাদের ছকে আমাদের কি শ্রেণীব্যক্তিটা আসলে আমাদের বিচ্ছিন্ন দেওয়া আছে, একটু অবিচ্ছিন্ন বানাইতে হবে। সো এই জন্য একটা এক্সট্রা ছক বানানি, তারপর একটা লেখা লিখবো আমরা, ঠিক আছে? সো আমাদের পূর্ববর্তী শ্রেণীব্যক্তি ছিল 31 থেকে 40, তো এটাকে বানাবো হইলো আমাদের এরকম 30 থেকে 40, ঠিক আছে? পরবর্তীটা আছে আমাদের কত, আমাদের 41 থেকে 50 আছে, সেটাকে বানাবো 40 থেকে 50 আছে, ঠিক আছে? তারপর একটা 51 থেকে 60, সেটাকে বানাবো 50 থেকে 60। তারপরে আছে হলো 61 থেকে 70, সেটাকে বানাবো হলো 61 থেকে 70, সেটাকে 60 থেকে 70। তারপর একটা 70 থেকে 80, তারপরটা হলো আমাদের 80 থেকে 90, তারপরটা হলো 90 থেকে 100। দেখছো ভাইয়া, এত বেশি টাইট কোনো কিছু না এখানে। নর্মালি তোমরা চিন্তা করতে পারো ভাইয়া আমাদের যদি ট্যালি ব্যবহার করে তাহলে হিসাব করতে হবে না গণসংখ্যা কত। হ্যাঁ ভাইয়া, এটা হয়তো বা তুমি ওইভাবে চিন্তা করলে হয়, কিন্তু ভাইয়া আমরা একটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিকে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিকে অবিচ্ছিন্ন বানাচ্ছি, এটাই তো প্রথমে একটা লঙ্ঘন হয়ে যায়, প্রথমত একটা লঙ্ঘন হয়ে যায়। তারপর ট্যালি ব্যবহার করলে এটা তো আরও বড় লঙ্ঘন হবে। সো আমরা ওইভাবে করে হিসাব করবো না, আমরা জাস্ট যা দেওয়া আছে জাস্ট একটু হালকা চেঞ্জ করে নিচ্ছি, ওটার জন্য তোমার গণসংখ্যা উল্টাপাল্টা হয়ে যাবে না, প্যারা খাও না, ঠিক আছে? আর যেহেতু এটা চিত্র, তোমার আসলে ক্যালকুলেশনে বেশি একটা ইফেক্ট ফেলবে না, ওকে জিনিসটা। সো 30 থেকে 40-এর মধ্যে আমাদের কত আছে, 4 আছে, ওকে। এবং আমাদের 41 থেকে 50-এর মধ্যে কত আছে, আমাদের 6 আছে। এখানে আসে হলো আমাদের 8, এখানে আসে হলো আমাদের 12, এখানে আসে হলো আমাদের 9, এখানে আসে হলো আমাদের 7, এখানে আসে হলো আমাদের 4। তাহলে এনের মান কত আমাদের, এনের মান হলো তাহলে টোটাল, এনের মান তাহলে টোটাল কত হবে আমাদের, 50 হবে না? 50 হবে। এনের মান দরকার নেই আমাদের, এনের মান দিয়ে করবোটা কি, আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? সো এবার আমরা কি করব, দিয়ে দিব। এবার আমরা কি করব, ছক কাগজে দিয়ে দিব। সো যে লেখাটা লিখবো, সেই লেখাটা এরকম থাকবে, যে লেখাটা লিখবো সেই লেখাটা একটু দিয়ে নিই এখানে, ঠিক আছে? সো লেখাটা লিখবো। সো ছক কাগজের এক্স অক্ষ বরাবর, হ্যাঁ অক্ষ বরাবর, হ্যাঁ প্রতি ধর্মনগর প্রতি কয় বাহুর, হ্যাঁ সরি এক্স অক্ষ বরাবর প্রতি কত বাহুর, আমাদের মনে করো তোমাদের যে ছক কাগজটা দেওয়া থাকে, চিন্তা করো যে এরকম করে ছক কাগজটা দেওয়া থাকলো তোমাদের, সেই ছক কাগজে অনেকগুলো আয়তক্ষেত্র থাকে, ঠিক আছে? সো আয়তক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্যকে জান নেওয়া, এক বাহুর দৈর্ঘ্যকে কোনো একটা একক মানে কোনো একটা দৈর্ঘ্য ধরে নেওয়া, সেটা যে জিনিস একই রকম হবে। এক বাহুর দৈর্ঘ্যকে কোনো একটা জিনিস যেটা ধরে নেওয়া যে জিনিস, এবং আমাদের কোনো একটা পরিমাপ ঠিক করা একই জিনিস, ঠিক আছে? আমরা জাস্ট ফ্যান্সিভাবে সুন্দর করে লিখি, ঠিক আছে? ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে, প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে, আচ্ছা সুন্দর করে লিখি ভাই, একটু ভালো করে লেখো, আচ্ছা একদম গুছিয়ে লিখি, ঠিক আছে? যেহেতু এটা লিখছি, এটা লেখার পরে আমাদের পুরো জিনিসটা যেহেতু লিখতে হবে, পুরো জিনিসটা লিখি, ঠিক আছে? ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বিশিষ্ট মান নেই, এবং এটা আমি জাস্ট নিজের প্রতি বানাইছি, যেটা আমাদের মুখস্থ করতে সহজ হয়। তোমাদের বইতে কিন্তু একদম খুব ফর্মালি একটা জিনিস লেখা আছে, হ্যাঁ, বা আমাদের এই জিনিসটাকে ওরা বইতে লেখছে এইভাবে, হ্যাঁ ছক কাগজের এক্স ও এক্স প্রাইম বরাবর এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর ওয়াই অক্ষ নিয়ে প্রতিটি বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এক্স ও ওয়াই অক্ষ বরাবর মান বসিয়ে পাই, এটা লিখবা। লেখার শেষে এইটা দেখো ভাইয়া, উপরে এই জিনিসটা তুমি না লিখলেও হবে, এটা লেখন, এটা আমি জাস্ট নিজে মনে রাখার জন্য করি, কিন্তু বইয়ের যে ফর্মাল স্টেটমেন্টটা হলো এরকম। সো এখানে তুমি একক বাহুর দৈর্ঘ্য নিবা নাকি দুইটা বাহু করে ধরবা, তোমার ব্যাপার, ঠিক আছে? এক বাহু করে ধরবা নাকি দুই বাহু বরাবর ধরবা, এটা তোমার ব্যাপার, তুমি আসলে চেঞ্জ করা শিখে যাবে আস্তে আস্তে, কিন্তু এখন না, ইন্টারে বসে চেঞ্জ করা শিখবা, ওকে? সো এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা কি করবো, ছক কাগজে বসায় দেওয়ার পরে আমাদের চিত্রটা আসবে অনেকটা, দেখো ভাই এরকম করে চিত্র থাকবে, আমাদের চিত্রটা অনেকটা আসবে হলো ঠিক এরকম, ঠিক আছে? অবশ্য এইটা থাকবে না, ঠিক
ঠিক আছে, জাস্ট এই যে হলুদ লাইনটা আছে না, এটা থাকবে না, এটা বাদ দিয়ে এরকম একটা অবস্থা আসবে। এক্স অক্ষ বরাবর তুমি কী করো, অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা শ্রেণী বসে দিবা, এদিক বরাবর গণসংখ্যা বসে দিবা। বুঝতে পারছি? তারপরে অজীব রেখা এসে বললো ডাইরেক্ট আরেকটা নাম্বার মানে গ.2 ছিল, সেটা ছিল হইলো, দেখো ভাই গ.2 ছিল তোমাদের একটা মান, যে কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেনটা আছে এখানে গ.1 এটা হয়েছে, কিন্তু গ.2 যেটা মান ছিল সেটা হলো গণসংখ্যা বহুভুজ নির্ণয়। গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে আমাদের বেশি কিছু লাগে না, আমরা যা ওই যে শ্রেণী মানে আমরা যেটা আঁকছি আয়তলেখ আঁকছি, আয়তলেখের যে মধ্যমানগুলো থাকে, দেখো ভাইয়া আমাদের এই যে একটা এক্সট্রা ছক এখানে জাস্ট ক্রিয়েট হবে, এখানে জাস্ট এক্সট্রা একটা ছক ক্রিয়েট হবে, এখানে যে আমরা আঁকলাম না এক্সট্রা একটা ছক ক্রিয়েট হবে, সেটা হলো কি আমাদের এই যে ধরো এখানে একটা ছক ক্রিয়েট হবে, সেটা শ্রেণী মধ্যমান। তুমি জানো এখানে 35.5 এর মতো, 40 আর 30 যদি করো তাহলে ওটা মেবি 35 আসবে। ঠিক আছে, শ্রেণীর মধ্যমানগুলো লিখবা, শ্রেণী মধ্যমানগুলো একবার যদি লেখা ফেলো তাহলে তুমি কি করতে পারবা, এই যে মধ্যমানগুলো শ্রেণী মধ্যমানগুলোকে তুমি এরকম করে ডট দিয়ে চিহ্ন করতে পারবা। চিহ্নিত করার পরে একবার চিহ্নিত করে ফেলো, তারপর কি করবে, এই 0 থেকে এই পর্যন্ত মিলাবা, সবগুলো মিলা দেওয়ার পরে এই জিনিসটাকে ধূসর বানিয়ে দিবা। কি বানিয়ে দিবা? ধূসর বানিয়ে দিবা। চেষ্টা করে এত গাঢ় না করে, হালকা করে ধূসর বানিয়ে দিবা, তাহলে আসলে মানুষ বুঝতে পারবে এটা একটা গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে, অনেকেই করে বাঁকা লাইন দিয়ে ইউজ করে, ভাই বাঁকা লাইন ইউজ করতে বলেনি তোমাকে। ঠিক আছে, গণসংখ্যা বহুভুজ মানে কি, একটা ওটা কি আমাদের চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজের মতোই অনেকগুলা বহুভুজ, মানে অনেকগুলো কোণ বিশিষ্ট একটা আকৃতি আছে। ঠিক আছে, এটা মাথায় রেখো। ওকে, সো এরপরে হলো লাস্ট হলো অজীব রেখার অঙ্কন। কি বলতেছি আমরা? অজীব রেখার অঙ্কন। মাথায় রেখে এটা অজীব রেখার অঙ্কন যখন আমরা চিন্তা করব, অজীব রেখা কী জিনিস সেটা আমাদের একটু বুঝতে হবে। অজীব রেখাতে কী কী লাগে, সেটা লাগে হলো প্রথমে লাগে এক্স অক্ষ বরাবর, যেটা আমরা বলি প্রথমে লাগে হলো আমাদের, দেখো এক্স অক্ষ বরাবর আমাদের মোটামুটি লেভেলের দেখো শ্রেণীবৃত্তি কাজ করে কিন্তু। ঠিক আছে, কিন্তু কোন শ্রেণীবৃত্তি কাজ করে, শ্রেণীবৃত্তি কোনটা থাকে ভাইয়া, তুমি জাস্ট একটা বসাবা, তুমি জাস্ট ওই যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি করছিলা না, সেখানকার তোমার জাস্ট একটা মান লাগবে। ধরো মনে করো 30 থেকে 40-এর মধ্যে শুধুমাত্র 30 দিলেই হবে। এর পরের পয়েন্টটা 30 থেকে 40 বলছিলাম না, 40 পরের পয়েন্ট দিলেই হবে। এরপরেরটা 50 পয়েন্ট দিলেই হবে, এরপরটা 60 পয়েন্ট দিলেই হবে, এরপরটা 70 পয়েন্ট দিলেই হবে। এরপরটা এরকম করতে করতে তোমার সবগুলো অজীব রেখা মানে এরপরে সবগুলো সংখ্যা লিখে ফেলবে। আমি তোমাকে একটা ফর্মালি করে দিই। ঠিক আছে, ওকে। দেখো ভাইয়া আমাদের এখানে থাকবে হলো শ্রেণীবৃত্তি নর্মালি থাকে, হ্যাঁ, কিন্তু তুমি জানো অজীব রেখার মধ্যে শ্রেণীবৃত্তি, হ্যাঁ সমস্যা নেই, তুমি শ্রেণীবৃত্তিতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার লাগে না, এটা হলো মেইন কথা, লাগে না। সো এখানে আমরা দেখে নিই শ্রেণীবৃত্তির কথাই লিখি শ্রেণী সীমা লিখে দিই। শ্রেণী সীমা লাগে, তোমার কি লাগে? ও হ্যাঁ, অজীব রেখার ক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমা লাগে। ঠিক আছে, শ্রেণী সীমা। সো এখানকার এই শ্রেণীতে আমাদের নিম্ন সীমা থেকে শুরু করি, যেহেতু আমরা শুরু করতেছি আমরা একটা কাজ করে দেখো, এখানে খেয়াল করো আমাদের 30 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু 30 থেকে স্টার্ট হয়েছে, 40 আমাদের প্রথম ফোঁটা পড়ছে। ঠিক আছে, আমরা একটা কাজ করি 40-এ শ্রেণী সীমা, এই যে 40 হিসাব করি, আমাদের হিসাবটা পড়বে কত? 4-এ। ঠিক আছে, 4-এ, আর এদিকে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যাও 4। ঠিক আছে, এরপরে এই শ্রেণীর সীমা কত আমাদের বলছিলাম, এখান থেকে 50 হলে আমাদের শ্রেণী সীমা 50। ঠিক আছে, আর এখানে কত হবে আমাদের? 6 হবে। এখানে কত হবে আমাদের? 4 আর 6 10 হবে। ঠিক আছে, এরপরে কত? 60-এর ক্ষেত্রে এখানে কত হয়েছে আমাদের? 8 হয়েছে। হ্যাঁ, আর এখানে কত হবে? 10 আর 8 18। ওকে, এরপরে আমাদের কত হয়েছে? আমাদের 70। ঠিক আছে, 70-এর কথা বললাম, 70 যদি হয় তাহলে আমাদের এখানে কত হবে? 12 হবে। 12 হলে আমাদের এখানে 30 হবে। এরপরে কত হবে? 80-র কথা যদি আমি বলি তাহলে আমাদের 9 হবে। হ্যাঁ, 9 হবে, এখানে হবে 39। এরপরে যদি বলি ভাইয়া 90, কি বলবো আমরা? 90 যদি আমরা বলি, 90 হলে আমাদের এখানে হবে হলো 7। তার মানে এখানে হবে হলো আমাদের কত? 46। কত হবে? 46। এরপর যদি আমরা 100 বলে ফেলি, তাহলে এখানে হবে আমাদের 4, যেখানে আমরা বলতে পারবো টোটাল হয়ে যায় আমাদের 50। সো এখন তুমি কি করবা? এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা বসাবা, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বোঝাবা। ঠিক আছে, যদি বসাও তাহলে এবার তুমি একটু চিন্তা করো, এটা হলো আমাদের কি, আমাদের চিন্তা করলাম যে দেখো এই বরাবর আমাদের ভাঙ্গা লাইন দিব, এই পর্যন্ত আমরা ভাঙ্গা লাইন দিলাম, কারণ কি এই পর্যন্ত আমাদের হিসাব নাই। চিন্তা করি আমাদের এই পর্যন্ত হিসাব নাই, এই পর্যন্ত ভাঙ্গা লাইন কেন দেয় তুমি জানো তো? চিন্তা করি আমাদের ওই পর্যন্ত হিসাব নাই, ওই পর্যন্ত হিসাবটা কালেক্ট করা হয়নি, এরপরে হিসাব করা হয়। কিন্তু আয়তলেখের ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করা হয়। মাথায় রেখো, আয়তলেখের ক্ষেত্রেও কিন্তু এই সেম কাজটি করা হয়। একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমরা কি ভাঙ্গা রেখা দিয়ে নির্দেশ করব। ঠিক আছে, এরপরে আমরা চিন্তা করব যে আমাদের প্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের এটা দেওয়ার মনে করো 30, আর এটা হলো আমাদের 40। 40-এর জন্য মান কত? চিন্তা করি আমাদের কত আছে? 4 আছে। 4 হলে চিন্তা করে এইখানে 4, সো আমাদের এইখানে একটা ফোঁটা, এরপর ধরো মনে করো এইখানে একটা ফোঁটা, এখানে 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 একটা ফোঁটা। তো তখন কি করবা তুমি? যে এখান থেকে 30 থেকে যেহেতু শুরু হয়েছে অ্যাড করে দিবা, জাস্ট
বুঝতে পারছি, অ্যাড করে দিও। আর যতটুকু জায়গা আবৃত করছে ততটুকু জায়গাটা পারলে একটু ধূসর করে দিও, তাই এটা আসলে বুঝে যাবে ভালো করে। এই হয়ে গেল আমাদের অজীব রেখা। তার মানে আমাদের যা কিছু শেখার এই চ্যাপ্টারের সৃজনশীলের জন্য সব শিখে ফেলছে। এবার অবজেক্টিভ শুরু করি, বিসমিল্লাহ। ওকে, এরকম একটা চিত্র তোমরা পাবা। ওকে, সো এবার অবজেক্টিভ শুরু করি। চলো শুরু করি, তোমাদের একটা টেস্টের মতো হয়ে যাক, নিজে নিজে করার অ্যান্সার দিও, আমাকে একটু কমেন্টে জানাও তুমি কত পেয়েছো। ঠিক আছে, শুরু করি। আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যক্তি কেমন হতে হবে? আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যক্তি কেমন হতে হবে, প্রথম জিনিসটা যেটা শিখেছি সেটা ছিল এটা। কি কেমন হইতে হবে ভাইয়া? প্রথমেই তোমাকে বলছিলাম শ্রেণীব্যক্তি আমাদের হইতে হবে অবিচ্ছিন্ন। কী হতে হবে আমাদের? অবিচ্ছিন্ন। তার মানে 1 নম্বরে অ্যান্সার কত আমাদের? অবিচ্ছিন্ন হইতে হবে। এরপরে অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটা ধরা হয় ভাইয়া? বলছিলাম এটা। অজীব রেখার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর তুমি কি ধরছিলা ভাইয়া, মনে আছে? ক্রমযোজিত গণসংখ্যা ধরছিলা। বুঝে গেছি। এরপরে আমাদের এইটা মধ্যক নির্ণয় সূত্র কোনটি ভাই? মধ্যক নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে মনে আছে আমাদের এফসি বার্সেলোনাকে আমাদের বিয়োগ দিতে হয়েছে। একটু দেখো তো কোথায় এফসি বার্সেলোনাকে বিয়োগ দিতে হয়েছে? এই যে এফসি বার্সেলোনাকে বিয়োগ দিতে হয়েছে, n/2 থেকে এফসি বার্সেলোনাকে বিয়োগ দিতে হয়েছে, এফএমকে নিজে রাখতে হয়েছে। তার মানে অ্যান্সার কত হবে আমাদের? সি হবে আমাদের অ্যান্সার। এফসি বার্সেলোনাকে আমাদের বিয়োগ দিতে হয়েছে, তার মানে সি হবে অ্যান্সার। এরপরে এত নম্বরগুলোর মধ্যে গড় কত? তুমি কি করবা? সবগুলো নাম্বার যোগ করবা। চলো যোগ করি আমি তোমাদের সাথে বসে 35 প্লাস 40 প্লাস 42 প্লাস 50 প্লাস 56 প্লাস 42 প্লাস 50 প্লাস 64 প্লাস 42 প্লাস 35 প্লাস 40 যদি করি 446 আসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিভাইড বাই 11। অ্যান্সার আসবে কত আমাদের? 40.54। 40.54 তো এখানে নাই, 40.54 তো এখানে নাই। তার মানে আমি হয়তো বা ওই যে তুলতে ভুল করছি কিছু একটা। ওই যে হ্যাঁ, এক জায়গায় যে শূন্য তুলছি, দেখছো এক জায়গায় শূন্য তুলছি। সো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমরা যখন এটা করতে যাবে একটু মাথা ঠান্ডা করে করবা, কারণ কি তোমার এই জায়গায় তুমি শূন্য তুলতে পারো। দেখো 50-এর জায়গায় শুধুমাত্র শূন্য তুলছি, হ্যাঁ তুলছি, ডিভাইডেড বাই ধরো মনে করি এবার 11 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাটলিস্ট মান আসে 45.09। 45.09, ঠিক আছে। অবশ্যই তুলতে তুমি 100% ভুল করবা, 2বার চেক করবা, অ্যাটলিস্ট 2বার চেক করবা। এই ধরনের কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, তুমি তুলতে ভুল করছো, অ্যান্সার ভুল করছো, 2বার চেক করে নিও। ওকে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকে এগুলো। ওকে, এরপরে চলে যাই আমাদের অ্যান্সার বি ছিল 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 1 থেকে 22 পর্যন্ত তোমাকে যদি চিন্তা করি, 1 থেকে 22 পর্যন্ত আমাদের প্রথমে আছে 3, ঠিক আছে, 1 থেকে, তার মানে 3, তারপরে 6 9 12 15, হ্যাঁ 18, হ্যাঁ 20, সরি 18 21, তো কয়টা আছে? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা নাম্বার আছে। তার মানে আমাদের এই যে এই সংখ্যাটাকে যে মধ্য মানে 12 নাম্বারটা হইলো, 12 হইলো আমাদের ধরো কতটা আছে? 7টা না, 7 প্লাস 1 ডিভাইড বাই 2, কারণ কি বিজোড় সংখ্যা আছে, তার মানে 8 ডিভাইড বাই 2 মানে হলো 4th। 1 2 3 4 নাম্বারটা অ্যান্সার হবে কত আমাদের? 12, কারণ এখানে বিজোড় আছে। বিজোড়ের জন্য আমাদের সূত্র কি? n+1 ডিভাইড বাই 2। এটা কি শ্রেণীবিন্যস্ত ছাড়া, হ্যাঁ শ্রেণীবিন্যস্ত ছাড়া হলো এই অবস্থা, n+1 ডিভাইড বাই 2। আর শ্রেণীবিন্যস্ত হওয়ার সহ মানে কি হলো? সেটা হলো আমাদের শ্রেণীবিন্যস্ত সহ হইলো এটা আলাদা একটা ব্যাপার, কিন্তু আমাদের জোর হইলো এটা হলো ব্যাপার। n ডিভাইড বাই 2 তম পদ প্লাস n ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ, এটাকে যোগ দিবা এবং তাদেরকে 2 দ্বারা ভাগ করবা, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, পরে চলে যাই আমরা। দেখো, উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় এর নির্দেশক কোনটি? দেখো, উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি ভাইয়া? তুমি বুঝতে পারো কিন্তু উপাত্তসমূহ সারণীভুক্ত করলে প্রতি শ্রেণীতে কয়টি উপাত্ত অন্তর্ভুক্ত হয়েছে তার সারণীভুক্ত কোনটি ভাইয়া? গণসংখ্যা দিয়ে বুঝাই না আমাদের? হ্যাঁ, শ্রেণী গণসংখ্যা বলি না? হ্যাঁ, শ্রেণী গণসংখ্যা বুঝি না আমরা? শ্রেণীর গণসংখ্যা বুঝাই না? মনে রাখবা, শ্রেণী গণসংখ্যা দিয়ে বুঝাই। এরপরে কি? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বসে। এখানে প্রচুরক শ্রেণী কোনটা তুমি দেখতে পাচ্ছ? এখানে প্রচুর পরিমাণ কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, প্রচুর পরিমাণ এইখানে আছে। এবং মধ্যবিন্দু যদি নির্ণয় করতে চাই প্রচুরক শ্রেণীর, সেটা হবে কত আমাদের? এই যে শ্রেণী আছে 55 প্লাস 51 লিখবো, 2 দ্বারা ভাগ দেবো, মান আসছে কত? 53 আসছে। এটা হলো আমাদের সেই অ্যান্সার। ওকে, এটা হলো আমাদের সেই অ্যান্সার। পরেরটা চলে যাই আমরা। এরপরে দেখো, উপাত্ত সংখ্যা n বিজোড় হলে মধ্যক কত? উপাত্ত সংখ্যা n যদি বিজোড় হয় তাহলে মধ্যক কত? হ্যাঁ, n বিজোড় হলে n+1 ডিভাইড বাই 2 না, এটাই আমাদের অ্যান্সার। n+1 ডিভাইড বাই 2, এটা হলো আমাদের অ্যান্সার। এরপরটা দেখো, এখানে একটু ভুল দেওয়া আছে, মাথায় রেখো, এটা কিন্তু আসলে ভুল দেওয়া আছে। আমাদের অ্যান্সার হবে সি। ওকে, জাস্ট দাগায় রেখো। অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ভাইয়া? অজীব রেখা সবসময় কি ভাইয়া? ঊর্ধ্বগামী বলছিলাম আমরা, সবসময় উপরের দিকে যায়, তার মানে ঊর্ধ্বগামী।
অ্যান্সার কত হবে আমাদের? ঊর্ধ্বগামী হবে। পরেরটা চলে যাই আমরা, মধ্যক নির্ণয়ের এফসি দ্বারা কি বোঝায়? মধ্যক নির্ণয় এফসি দ্বারা কি বোঝায় বলছিলাম না, একটা জিনিস দিয়ে যোজিত গণসংখ্যা বোঝায়, সেটা কি আমাদের? এফসি বার্সেলোনা। ওকে, সো এরপরে দেখো আমাদের এত উপত্যের প্রচুরক কোনটি? এগুলোর মধ্যে প্রচুরক কোনটি? প্রচুর আছে কোনটা ভাইয়া? 3টা 7 দেখতে পাচ্ছি আমরা, 2টা 2 দেখতে পাচ্ছি, তার মানে 7 হলো প্রচুরক। যেটা প্রচুর পরিমাণে আছে সেটা হলো আমাদের কি? প্রচুরক। ওকে, এরপরে দেখো অজীব রেখা অঙ্কনের জন্য ওয়াই অক্ষ বরাবর নিচে কোনটি স্থাপন করা হয় ভাইয়া? বলছিলাম না যোজিত ঘটন সংখ্যা বা যোজিত গণসংখ্যা বা ঘটন সংখ্যা একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। পরেরটা যাই আমরা, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি কয়টি ভাইয়া? 3টি। কয়টি ভাইয়া? 3টি। গড়, মধ্যক, প্রচুরক, মনে আছে? গড়, মধ্যক, প্রচুরক। এরপরে চলে যায় আমাদের এত থেকে এত শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত? যদি এটা বলি এইটা আমাদের বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা কি বিচ্ছিন্ন শ্রেণী নাকি অবিচ্ছিন্ন শ্রেণী তা আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে, সো বোঝা যাচ্ছে না। সো একটু দেখি, 35 মাইনাস 39 প্লাস 1 দিয়ে দিই, তাহলে আমাদের কত আসবে? 39 মাইনাস 35 প্লাস 1, তার মানে 3। দেখি তো 3 আছে এখানে, দাঁড়া দেখি তো, 39 মাইনাস 35 এত 4 আছে প্লাস 1, তার মানে অ্যান্সার হবে 5। হয়তো 5 এখানে আসলে বোঝা যাচ্ছে না, 5 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি এখানে মনে হয় একটা কিছুটা দেওয়ার কথা ছিল যাতে বুঝতে পারবো এই যে কি বিন্যস্ত না, সরি কোন ধরনের শ্রেণী এখানে এটা বোঝাচ্ছে, সেটা আসলে বোঝা যাচ্ছিল না। সো 5 আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন কোথায়? প্রথমে আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজন, গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রয়োজন, কিন্তু গড় নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন না, আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে হলো 2 আর 3, 2 আর 3। তারপরটা চলে যায় আমাদের, দেখো অবিচ্ছিন্ন চলক কোনটি? হ্যাঁ, বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যখন আমরা বলবো অবিচ্ছিন্ন চলক কোনটি, যেটার মধ্যে আসলে ওই বিচ্ছিন্ন না জিনিসটা, আমাদের বয়স কিন্তু একটা অবিচ্ছিন্ন চলক, হ্যাঁ, ওজন অবিচ্ছিন্ন চলক, হ্যাঁ, উচ্চতা অবিচ্ছিন্ন চলক, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কি 3টাই হয়ে যাবে? হ্যাঁ, অ্যান্সার 3টাই অবিচ্ছিন্ন চলক, মনে রাখবা। কারণ কি, ওই যে বয়স তোমার 2.5 হয়, হ্যাঁ, ওজন তোমার হলো 97.5 হয়, হ্যাঁ, উচ্চতা তোমার 5 feet 6 হয়, ওকে, মানে 5.6 হয় অ্যাকচুয়ালি অনেকের। উপাত্ত থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রথমে কি করতে হয়? উপাত্ত সমূহের থেকে কোনো একটি সিদ্ধান্তে যদি উপনীত হয় কি করতে হয়? প্রথমে তাদের কি করতে হয়? সাজাইতে হয় না? হ্যাঁ, তাদের কি করতে হয়? সাজাইতে হয়। তার মানে কি, আমাদের সারণীভুক্ত করতে হয়। সাজানো হয় মানে কি, সারণীভুক্ত করতে হয়, সাজাইতে। উপাত্ত সমূহ তুমি একটা ইনফরমেশন নিবা, প্রথমে তাকে সাজাইতে হবে। ওকে, এরপরটা দেখো আমাদের খুলনা জেলার স্কুলের 9ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের আয়ত লেখ দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গড় কত? অর্ধ পরিসীমা 7 সেন্টিমিটার বলা হয়েছে। অর্ধ পরিসীমা 7 সেন্টিমিটার বলা হয়েছে। গড় নির্ণয় করতে বলছে আমাদের। যদি গড় নির্ণয় করতে হয় আমাদের কি করতে হবে? এই পুরো জিনিসটা যখন আমরা হিসাব করব, দেখো পুরো জিনিসটা আমরা যখন হিসাব করব তখন কি করতে হবে? যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, বা আমাদের আসলে গড় নির্ণয় করতে হবে, রাইট? অর্ধ পরিসীমা 7 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে, এটা একটা প্যারা। কারণ কি, যে জিনিসটা তোমাকে এখান থেকে বলবো যে অর্ধ পরিসীমা তোমাকে যখন 7 বলে দিবে তখন আসলে গড় রেখা তোমার এখান থেকে নির্ণয় করতে হবে, একটা বড় ক্যালকুলেশন আছে এখানে। হইলো তুমি যখন এখন ছক নির্ণয় করো, ছক চিন্তা করো প্রাপ্ত নম্বরের গড় কত, যদি চিন্তা করতে যাও তাহলে এই দেখো এই বরাবর তুমি বসাইলা, এখানে দেখো আমাদের 50 থেকে 60-এর মধ্যে পাইছে কত মানুষ? হ্যাঁ, কত পাইছে? 15 জন, ঠিক আছে। 60 থেকে 70 পাইছে কতজন? তোমার একটু লিখে নিতে হবে। 60 থেকে 70 পাইছে কতজন আমাদের? এই যে এখানে হলো আমাদের একটু 12, মানে কত, 10 11 12 জনের মতো, 13 জনের মতো, 13 জন পাইছে। এভাবে করে লিখে নিবা, তারপর আসলে তোমার মানটা বের করতে হবে। অর্ধ পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আসলে আরেকটা হিসাব করতে হবে, যেটা আসলে তোমাদের দেওয়া উচিত না। ওকে, কারণ কি তোমাদের এখানে হিসাব করানো হচ্ছে তখন ক্ষেত্রফল দিয়ে, কিন্তু এটা আসে না। বাট তারপর কেন আসছে আমি জানি না। ওকে, এই সমস্ত দেখলে একটু বাদ দাও ট্রাই করবা। ওকে, বাদ দাও ট্রাই করবা, তাও 67.8 বাসায় বৈশা একটু এই পদ্ধতিতে করা ট্রাই করবা। একটু বেশি টাইম লাগবে, বাট তোমাকে এখানে যে পদ্ধতির কথা বলা হয়েছে ওই পদ্ধতি আসলে তোমাদের এই বয়সে শেখানো হয় না। বাট চেষ্টা করবো তোমাদের যদি আসলে শিখাইতে, মানে আমি যদি ডিসিশন নিয়ে নিই, যদি ডিসিশন নিয়ে দেখে মনে হয় যে এটা শেখানো উচিত, একটু মনে করা দিও আমাকে। তোমরা তো অনেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসো, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে আমাকে একটু মেনশন দিয়ে দিও যে ভাই এটা একটু শিখাই দিয়ে একদিন। ওকে, সো পড়তে চলতে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতা কি বলে? আমরা জানি কেন্দ্রীয় প্রবণতা বলে, তুমি জানো। হ্যাঁ, এরপরটা দেখো আমাদের, এরপরটা দেখো কোনো কারখানায় 50 জন শ্রমিকের দৈনিক গড় বেতন হলো 35 টাকা। কত টাকা? 35 টাকা। পরে দেখা গেল তাদের 2 জনের বেতন ভুলে 32 এবং 43 টাকা স্থলে 23 এবং 34 টাকা লেখা হয়েছে।
তাদের প্রকৃত গড় বেতন কত ভাইয়া? বিশাল একটা ক্যালকুলেশন, তাই না? বিশাল একটা ক্যালকুলেশন। সো এইটাও তোমাকে আমি একটু বললাম যে একটু বাসায় করবা, বাসায় করে একটু দেখবা। ভাইয়া তুমি একটু বুঝতে পারতেছো যে কতজন 50 জন শ্রমিকের মধ্যে দৈনিক বেতন এত টাকা হইলে পরে দেখা গেলো এদের দুজনের বেতন কত ভুলে 32 এবং 43 টাকার জায়গায় 23 এবং 34 টাকা লেখা হয়েছে। তাদের প্রকৃত গড় বেতন তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, পারবা তুমি ইনশাল্লাহ। ওকে, 25.5 হলো আমাদের অ্যান্সার। একটি নিচের একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, গাণিতিক গড় তোমাকে এখান থেকে নির্ণয় করতে বলছে। যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে, মনে আছে গাণিতিক গড়ের সূত্র কি? আমাদের গাণিতিক গড়ের সূত্র কি সবার মনে আছে? আই গেস আমরা বলে আসছিলাম অলরেডি, কিন্তু পড়ায় ফেলছি কয়েকবার, একটু সেটা হিসাব ইউজ করবা, হয়ে যাবে 37.7 হবে আমাদের অ্যান্সার। পরেরটা আমরা চলে যাই, সাধারণ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গড়ের মান কি ঘটে ভাইয়া? অবশ্যই গড়ের নাম একই হয়। কি হয় আমাদের? অবশ্যই গড়ের মান একই হয়, মানে কাছাকাছি আসে। ওকে, পরেরটা চলে যায় আমাদের, এত অঞ্চল কোন অঞ্চলে 10 দিনের তাপমাত্রা দেওয়া আছে, গড় তাপমাত্রা কত সবগুলো যোগ দিবা, যতগুলো তাপমাত্রা দেওয়া আছে সেগুলো দিয়ে ভাগ দিবা। 10 দিন বলছে না আমাদের, 10 দিন হলে 10 দিয়ে ভাগ দিতে হবে, যত সবগুলো যোগ করবা 10 দিয়ে ভাগ দিবা, যে অ্যান্সারটা আসবে সেটা হলো আমাদের 28.5। সো তারপর এটা দেখো, আমাদের এই স্কুলে 40 জন শিক্ষার্থী ইংরেজিতে প্রাপ্ত আয়তলেখ দেওয়া আছে, কোন শ্রেণী ব্যক্তিতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটা একটু দেখতে হবে। গণসংখ্যা অবশ্যই দেখো 60 থেকে 70-এর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, সেটা হলো কত আমাদের? 15। তোমার অ্যান্সার কত হবে? 60 থেকে 70। ওকে, এরপরটা দেখো আমাদের 25 নম্বরটা, উখিয়া হাই স্কুল কক্সবাজার এর 10ম শ্রেণীর 40 জন ছাত্রের ইংরেজিতে প্রাপ্ত নম্বরের আয়তলেখ 70 থেকে 80 শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত? শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত? 40 থেকে 80, মানে সরি 70 থেকে 80-র মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছে। যদি নির্ণয় করতে বলে 70 থেকে 80, এইটার কথা বলছে ভাই। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমার প্রথমে বের করতে হবে, এটা হলো 10 আছে, এটা হলো 15 আছে, দেখো এটা 15, এটা হলো আমাদের 10, আর এইটা হলো আমাদের 5। তার মানে 5, 15, 10, তার মানে 5 আর 15 20, আর 10 30। কত হবে আমাদের? 30 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে আমাদের? 30। এরপর এরকম করতে করতে তোমাদের পুরো জিনিসটা শেষ করতে হবে। ওকে, সো আমি আশা করি এখানে টোটাল 44টা এমসিকিউ দেওয়া আছে, যতগুলো এমসিকিউ দেওয়া আছে তুমি সবগুলো পারবে। ওকে, আমাদের ক্লাসটা এইটুক পর্যন্তই হওয়ার কথা, এবং এইটুক পর্যন্ত হলেই মনে হয় তোমরা পারবা। ওকে, সো আজকের মতো তোমাদের আজকে এখানেই শেষ করতেছি। আমি অবশ্যই সবগুলো কোশ্চেনের অ্যান্সার তোমার কাছ থেকে চাচ্ছি, যেগুলো আসলে এখানে দেওয়া আছে। টোটাল আমাদের 44টার মতো কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউর মধ্যে সবগুলো তুমি পারবা। সৃজনশীলের জন্য ওই একটা সৃজনশীল করেছি না তোমাদের, যেখানে আমাদের 6টা কোশ্চেন ছিল, ওই একটাই তোমাদের সমস্ত সৃজনশীল কভার করতেছে, ঠিক আছে? এবং ওই একটা সৃজনশীল আধারে যতগুলো বেসিক তোমাদের দরকার, শর্টকাট তোমাদের দরকার, সব কিছু আমি দেখা দিচ্ছি। শর্টকাট কি ভাইয়া? একটা মাত্র ছক আঁকবা, তাহলে তোমার ওই জিনিসটা সবার আগে কমপ্লিট হবে। ওকে, এটুকুই ছিল তোমাদের আজকে ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমাদের দেখো টোটাল 43টা পর্যন্ত আমাদের কিন্তু এখানে কোশ্চেন, 40 পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে। ওকে, সবাইকে আইটিএক্স একাডেমি থেকে আবারও বলতেছি, আমাদের সাথে যখন তোমরা প্রস্তুতি নিচ্ছ, তার মানে তোমাদের দায়িত্ব আমাদের। ওকে, তোমার এ প্লাস তোমার নাম্বার, দায়িত্ব কিন্তু আমাদের। ইনশাল্লাহ আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতেছি। নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।